কম্পিউটার। আজকে আমরা লং লাইন মডেলটা দেখাবো। লং লাইন মডেল কিভাবে কাজ করে, কিভাবে মডেলিংটা করতে হয়। লং লাইন মডেল, শর্ট লাইন মডেল আমরা ঠিক কেন শিখছি? লং লাইন মডেল, শর্ট লাইন মডেল শেখার কারণটা হচ্ছে আমরা পরবর্তীতে লোড ফ্লো এই টাইপের কাজকর্ম করব। লোড ফ্লো অ্যানালাইসিস, লোড ফ্লো স্টাডিজ। জাস্ট অনেকগুলো জেনারেটর থাকছে, তাদের মধ্যে লোডটা, কারেন্টটা ফ্লো করছে ইন্টারনালি। একটা একটা পুরো গ্রিড, একটা আপনি চিন্তা করেন, একটা পুরো গ্রিড, বাংলাদেশের একটা গ্রিড আপনি কল্পনা করেন। আপনি চিন্তা করেন কোথাও কোথায় চিটাগাং এর ওদিকে এক গাদা জেনারেটর আছে, আহ কুমিল্লায় আছে, ঢাকায় আছে, ছড়ানো ছিটানো কত জেনারেটর। কিন্তু আপনি চিন্তা করেন মূল, বাট দ্য গ্রিড ইজ ইন্টারলিঙ্কড, সব কিছু ইন্টারলিঙ্কড, ব্যাপারটা সেটাই। তো আপনার ধরেন ব্যাপারটা সব জায়গায় জেনারেটর চলছে, লোডও সব জায়গায় আছে, তাহলে লোডটা ফ্লো করছে। তো এখন কোনো একদিকে যদি জেনারেটর লোডটা তার কমিয়ে নিতে পারে, আয়োজন আছে, কমিয়ে নিল, আরেকটা জেনারেটর তাকে সাপোর্ট করলো, এটা জেনারেটর ডিনামিক্স এর মধ্যে পড়ে। কিন্তু আপনাকে বোঝা দরকার যে এই যে পাওয়ারটা বিভিন্ন দিকে, একটা লাইনে যদি একদিকে ট্রান্সফার হয়, আরেক ওই ওই আর কিছু এক সময়, কোনো এক সময় ডান দিকে একটা আপনি আর দেখতে পাচ্ছেন বাঁ দিক থেকে ডান দিকে পাওয়ার যাচ্ছে, কিছুক্ষণ পরে এমন ঘটনা হতে পারে ডান দিক থেকে বাঁ দিকে পাওয়ার যাচ্ছে, কারণ সব দিকেই লোড আছে, লোডটা ছড়ানো, জেনারেশনটা, জেনারেটর গুলোও ছড়ানো। এবং এই যে লোড আর জেনারেটরের মধ্যে যে জায়গায় যোগসূত্রটা হচ্ছে, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম। এই সিস্টেমগুলো তো এখন এই জেনারেটরের যদি পার্সোনাল নিজস্ব যে কনফিগারেশন, এইগুলো দিয়ে যদি জেনারেটর কেমন বিহেভ করে, এইগুলো দিয়ে যদি জেনারেটর ডিনামিক্স থাকতে পারে, জেনারেটরের পার্সোনালি মডেল থাকতে পারে নিজস্ব, আপনি লোডের যদি মডেল থাকতে পারে, কেন ট্রান্সমিশন লাইনের মডেল থাকবে না? তো সেই মডেলগুলো নিয়ে আমরা কিন্তু বেশ খুব বাজেভাবে আলসেমো স্টাইলে শুরু করেছিলাম। শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন, লং ট্রান্সমিশন লাইন, এই তিন এরা যে আলাদা কোনো ট্রান্সমিশন লাইন, ইয়া মোটা তার হয়ে গেল, বেঁকে তেড়ে গেল, বেঁকা বেঁকা তার হলো, ব্যাপারগুলো তা না, এরা সবাই দে আর অল ট্রান্সমিশন লাইন। কিন্তু ব্যাপারটা হচ্ছে লেংথের উপর ভিত্তি করে, মানে জাস্ট এটা কত লম্বা তার টানা হয়েছে এটার উপর ভিত্তি করে এদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। এবং এখানে আমি আপনাদের বলেছিলাম যে লোডটা ধরেন এমনও হতে পারে যে একটা একটা ট্রান্সমিশন লাইন মানে বেশ যেখান থেকে জেনারেশন হচ্ছে আপনার, যে জায়গায় লোডটাকে পৌঁছাচ্ছে, এই লাইনটা অনেক লম্বা হতে পারে, অনেক বড় ট্রান্সমিশন লাইন হতে পারে। তাহলে যদি অনেক বড় ট্রান্সমিশন লাইন হয়, তাহলে বিহেভিয়ার গুলো ক্যালকুলেশন তো তো আপনাকে করতে হবে। এর আগে আমি বলেছিলাম ট্রান্সমিশন লাইনকে আপনি যদি ট্রান্সমিশন লাইন সিম্পল ওয়্যার হিসেবে কল্পনা করেন, জিনিসটা ভুল। ওখানে ক্যাপাসিটেন্স ফরমেশন হয়, ইন্ডাকটেন্স ফরমেশন হয়, আর রেজিস্ট্যান্স তো তারের বৈশিষ্ট্য। তারপর স্কিন ইফেক্ট, আরো কিছু কথা বলেছিলাম, ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কিছু ঘটনা আছে, এগুলো ব্যাপার। তারের গায়ে গায়ে চলে, পুরো তারটাকে সে ইউজ করে, তো কত ব্যাপার স্যাপার আছে, কত তার আছে, কত কিছু আছে, হোয়াট এভার। এখন একটা কথা, এবং সেই প্রতিটা তারের মধ্যে ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স এই জিনিসগুলো চলে এসেছে। আবার শুধু ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স এর মধ্যে যখন আপনি শুধু সিরিজেই কম্পিউটেশন আপনি করছেন, ব্যাপারটাও তা না। ব্যাপারটা আপনাকে কিছু সিরিজ ইম্পিডেন্স থাকছে, কিছু শান্ট ইম্পিডেন্স থাকছে। শান্ট ইম্পিডেন্সটা আমরা যখন কম্পিউটেশন করতে যাচ্ছি, তখন আমরা শান্ট অ্যাডমিটেন্স বলে চালিয়ে দিচ্ছি, তাহলে ইকুয়েশন মানে হিসাবটা একটু সহজ। এইটাই উদ্দেশ্য, তাছাড়া কিছু না। আপনি ইম্পিডেন্স হিসেবেও কাজ করতে পারেন, ইম্পিডেন্স অ্যাডমিটেন্স একই জিনিস। আপনি চিন্তা করেন কারেন্ট যখন আপনি বার করতে যাবেন, তখন আপনি দেখবেন যে ভি বাই ইম্পিডেন্স যদি দেন, তাহলে আপনার কারেন্টটা বেরিয়ে যাবে। কিন্তু যদি অ্যাডমিটেন্স দেওয়া থাকে ভি ইন্টু অ্যাডমিটেন্স, ব্যাপারটা কিছু না, জেড ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই, সিমিলার থিং। কিন্তু হোয়াট এভার, যে কথাটা বলছি, মূল বলার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা মানে একটা তার, যে শুধু তার ব্যাপারটা তা না, ওর ভেতরে অনেক ড্রপ আছে, ওখানে অনেকটা ভোল্টেজ আপনি পাবেন না, ওখানে অনেকটা লস হয়ে যাবে। তো এইরকম একটা সিস্টেমের মধ্যে আপনি দিচ্ছেন যেখানে কিছু লস হচ্ছে এবং ফাইনালি একটা আউটপুট হচ্ছে। সো জিনিসটা ফেলনা না, ফেলে দেওয়ার না।
তো এখন কথা হচ্ছে এই যে ক্যাপাসিটেন্স ফরমেশন, ইন্ডাকটেন্স ফরমেশন, হ্যাঁ এগুলো বইয়ে আছে। এগুলো বিভিন্ন বিভিন্ন তারের জন্য আমি, আমার এটাও প্ল্যান ছিল, কারণ এত বেশি কাজ এসে গিয়ে মানে আমি একটু ব্যস্ত থাকছি, তাছাড়াও সেই জন্য অনেকটা পারছি না, ভেবেছি আমি এগুলো দিয়ে আপনাকে কিছু কাজ করাবো। কারণ আমি যদি পুরোটা কোর্সের মধ্যে নিয়ে আসি, এবং আপনাদের ডিপার্টমেন্টাল কোর্স কয়টা? নাহিদ, তৃপ্তি, আহ আহ, রিয়াদ, পাপ্পু, তারপরে ইয়ারুল স্যার, আপনাদের কোর্স কয়টা টোটাল? একটু আওয়াজ দেন, আনমিউট করেন। স্যার 9টা ল্যাব স্যার, ল্যাব সহ ল্যাব সহ ল্যাব সহ আছে কয়টা? 9টা। তাহলে 9টা আছে, তার মধ্যে আপনি তাহলে কল্পনা করেন আমি কোন দুঃখে আপনাদেরকে একদম সেই ইন্ডাকটেন্স, একটা তারের ইন্ডাকটেন্স কম্পিউটেশন শিখাবো। তাহলে জিনিসটা অনেক লেংদি হয়ে যায়, একেই ডুবে মরছে। গতকাল তো নোবেল আমাকে বললো স্যার মিড টার্মের জন্য থামান আর না। মানে ওর কথার যে সামারি যেটা দাঁড়াচ্ছে, তো স্যার হোয়াট ইউ, এখন নতুন কিছু শিখলে সেটা যদি উল্টায় ফেলে তাহলে শিখে লাভ কি হলো স্যার, সেটা তো বোঝাচ্ছিলাম। আপনি উল্টাবেন না ইনশাআল্লাহ, আমি আপনাকে বলছি আমি আপনাকে সাপোর্ট করব। এখন সমস্যা আছে? না, উল্টানোর রোগ আছে তো, এটাই সমস্যা। আপনি উল্টান, আমি আপনাকে সোজা করে দেবো। আমি ইনভার্স একটা মেশিন করে ফেলবো, যেটা যা কিছু করবেন সেটা ওয়ান ঠিক দিয়ে আছে ভাগ স্যার। করে দেবে। আপনি বলছেনই উল্টে আসবেন, ঠিক আছে, আমি আপনাকে আবার একটা আপনাকে ওয়ান বাই আপনার যে ফাংশন সেটা দেবো, আপনি আবার সোজা হয়ে যাবেন। তো Yes, চিন্তা করেন না স্যার ইনশাল্লাহ। আমার ব্যাপারটা একটু দেখেন স্যার, কে আমার একটু বলছে? কম কম মাথায় ঢোকে। কে বলছেন? আর রিয়াদ বলছিলাম আমার স্যার। রিয়াদ বলতে স্যার, রিয়াদ স্যার। রিয়াদ তো ফ্যাশনেবল বয়। রিয়াদকে জি নিয়ে স্যার, আমার আসলে রিয়াদের টেনশন হওয়ার কারণ না। রিয়াদ তো স্মার্ট ম্যান। ও, আমি ডাকবো রিয়াদকে, রিয়াদ ছাই করে চলে আসবে ভার্সিটিতে, এসে পড়া বুঝে চলে যাবে। সমস্যা কি রিয়াদ? না স্যার, কোনো সমস্যা নাই, পাশেই ভার্সিটি, কোন কোনো জায়গায় ব্যাপারই বাড়ি? না। বাড়ি কোন জায়গায়? স্যার সোনার বাংলা মসজিদের পিছনে। সোনার বাংলা ইয়েতে? আচ্ছা বুঝেছি, পিয়ারাতলা। পিয়ার হাতালা তো সোনার বাংলা মসজিদের সামনে স্যার, ওইদিকে না পিছনে। টালিপাড়ার ইয়ের দিকে? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ। বুঝেছি, পাড়ার লোক তাহলে আপনি আমার। ওই মাগুর মাছের পুকুরের ওইদিকে মাঝো মনে হয় নাকি? মাগুর মাছের পুকুর, আচ্ছা বুঝেছি, ঠিক আছে। জি স্যার, ওইটার মাগুর মাছের পুকুর নাই, আচ্ছা ক্লিনিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইবার কথা নাম হচ্ছে, হয়ে গেছে স্যার এটা। আচ্ছা ঠিক আছে, জানি ওই পাড়ার ওই এলাকারই তো ছেলে। আহ! এখন এখন কথা হচ্ছে, কি বলছিলাম, আপনাদের যে তারের ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এইগুলোর যে ক্যালকুলেশন, তারপরে আমি আপনাকে একটু পিজিসিবির ওয়েবসাইটে গিয়ে যে বিভিন্ন তার ব্যবহার করা হয়, অথবা বাংলাদেশের যে, এটা দেখাবো ইনশাআল্লাহ, এখন না, ফ্রি মার্কস ছাড়াই অকারণে দেখাবো, এক সময় সব শেষ হোক। বাংলাদেশের ম্যাপ ম্যাপ এনে সেখানে কোন কোন লাইনে কি কি তার আছে, তারগুলোর মডেল কি, তারগুলোর কনফিগারেশন কি, এগুলো সব নাম আছে, হরিণ টরিনের নাম, হাঁসের নাম, এইরকম সব নামালা তার আছে। তো আহ, এগুলো এক একটা তারের ব্র্যান্ড, জাস্ট ওই ব্র্যান্ড দেখে ক্যাটালগ দেখে বার করতে হবে তারের ইয়ে কত, সাইজ কত, হিসাব। এটা ওভারহেড লাইনের হিসাব, কিন্তু এটা সাধারণ তারের হিসাবের না। তো ওখানে যা প্যারামিটার আছে সেই প্যারামিটার গুলো আপনাকে তখন কম্পিউটেশন করে, আবার তারের মধ্যে যে স্পেসিং গুলো দেয়া আছে স্পেসিং এ হিসাব করে, তারপরে একটা সার্কিট আলা নাকি দুইটা সার্কিট আলা, মানে ধরেন তিনটা থ্রি ফেজের জন্য তিনটে তার, তো তিনটে চার সাথে আরো তিনটে তার যাচ্ছে, মানে দুটো দুটো সার্কিট ওখানে আছে। তো এরকম অনেক কিছু আছে। এই জিনিসগুলো যে একটু বুঝাবো এই জিনিসগুলো, সেটার জন্য আমার অভিজ্ঞতাও কম, এক নাম্বার কথা। কিন্তু আমি আপনাকে শিখাতে পারতাম, কিন্তু আমার একটু সময় লাগে। তো সেই সময়টুকু আপনি নিতেও পারবেন না। আবার যদি আমি একটা অভিজ্ঞতা মানে রেডি করেও যদি আমি আপনাকে বুঝাতাম, এই এত কম সময়ের মধ্যে নিতে পারবেন না। হোয়াট এভার, ওই জিনিসগুলো আমি পরে দেখাবো। আপনি নর্মালি ওই ক্যাপাসিটেন্স আর ইন্ডাকটেন্স বার করার জিনিসটা আমি আপনাদের পরে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? যেটা বলছিলাম যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে, আমরা যখন আহ এই তারের যে ক্লাসিফিকেশন করলাম, মডেল করার আগে যে ক্লাসিফিকেশন করলাম, সেই ক্লাসিফিকেশনে শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম একটু মনে করিয়ে দেন তো। শর্ট ট্রান্সমিশন লাইনে কি কি জিনিস ছিল? লাইন কনফিগারেশনে লাইনটাকে সার্কিট হিসেবে ধরলে কি কি জিনিস ছিল? রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স। রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সটা কনসিডার করা হয়েছিল। জি এখন আপনি চিন্তা করেন একটা 80 কিলোমিটার লম্বা তারের জন্য, তাই না? 80 কিলোমিটার লম্বা মানে ম্যাক্সিমাম রেঞ্জ হলো 80 কিলোমিটার, তাই তো? জি 80 80 মানে 80-র নিচে, জি 80-র নিচে 80 হয়ে গেলে তখন ওটা মিডিয়াম হিসেবে কনসিডার হবে।
তো এখন তাহলে 80 কিলোমিটার লম্বা, 80 কিলোমিটার কি পরিমাণটা কম না বলেন স্যার তো? অনেক। মেলা না? তো জি এখন চিন্তা করেন এই 80 কিলোমিটারে আপনি ক্যাপাসিটেন্স অলরেডি ফরমেশন হচ্ছে, সেই ক্যাপাসিটেন্স কে আপনি কিক আউট করে দিয়েছেন, তাহলে আপনি কত বড় পাপী বুঝতে পারছেন? জি এবার মিডিয়াম ট্রান্সমিশন লাইন আসলো। মিডিয়াম ট্রান্সমিশন লাইনে কি কি জিনিস এলো? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স। রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স না, অ্যাডমিটেন্স। ক্যাপাসিটেন্স কি ক্যাপাসিটি। ওভাবে, হ্যাঁ হ্যাঁ ক্যাপাসিটেন্স আছে। তাছাড়া একটা কথা বলেছিলাম যে কন্ডাক্টেন্সের কিছু মডেলিং থাকতে পারে, জি ওটা স্যার। জাস্ট নেগলেক্ট করে দেওয়া হয়। ওই যে বলেছিলাম না যে ইনসুলেশনের উপর দিয়ে কিছু বিদ্যুৎ ফ্লো করলো, ওখানে একটু ময়েশ্চার হলো, ওখান দিয়েও জি কিছুটা জি ময়লা পড়ার জন্য, ওটা কিন্তু ডাইরেক্ট, কিন্তু ওমিক ওমিক স্যার। ওমিক মানে কি রিয়েল, মানে জি অরিজিনাল রিয়েল পাওয়ার ফ্লো হয়। আর ক্যাপাসিটেন্স জিনিসটা তো স্যার, আলাদা। ওইটা তো স্কিন ইফেক্ট মনে হয়। স্কিন ইফেক্ট আলাদা। স্কিন তাহলে ইফেক্ট তারের উপর দিয়ে, স্যার, ওপর লেয়ার দিয়ে যাবে ফ্রিকোয়েন্সি জনিত কারণে। জি জি আর ওটা হচ্ছে যে ইনসুলেটর গুলো আছে না, জি ইনসুলেটর। হ্যাঁ হ্যাঁ এখন চিন্তা করেন মূল ট্রান্সমিশন লাইনে যে জায়গাটা, ওটা তো লোহার, তাই না? লোহা জি মানে স্টিলের। এখন জি ওর সাথে ধরেন ইয়েটা ইনসুলেটর গুলো আছে, এখন ইনসুলেটর গায়ে 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 ময়লা, ও ইনসুলেটর তো সেখানে আবার ময়লা তার গায়ে যদি ময়লা থাকে, তাহলে এখান দিয়ে তার দিয়ে কিছু মাটিতে কিছু ইয়ে চলে যাবে না, চার্জ চলে যাবে না? জি জি ফেজের সাথে নিউট্রালের একটা রিলেশনশিপ চলে আসছে না এখানে? জাস্ট এই জি ও ও ও ওই 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 ডাস্ট বেয়ে বেয়ে অল্প কারেন্ট ফ্লো করবে। জি জি বুঝছি স্যার। ব্যাপারটাই স্ক্রিন এফেক্ট আলাদা জিনিস, ওর জন্য আবার তারের মডেলিং। স্ক্রিন এফেক্ট তো পড়ার কথা, আপনার ইলেকট্রোম্যাগনেটিক্সে পড়ছেন তাই না? হালকা কিছু। হালকা কিছু। এগুলো কিন্তু লিংক আপ শিখে নেবেন ইনশাআল্লাহ। জি স্যার। একটা যে কোনো তারের ক্যাপাসিটেন্স কিভাবে বার করতে হয়, টেবলের ক্যাপাসিটেন্স বার করা গুলো আছে ওখানে। এইবার আপনি জিনিসটা জানলেন, আবার করোনা আছে, করোনা জি স্যার, করোনা করোনা ইফেক্ট আছে। করোনাও আরেকটা। তো এদের জন্য ওই যে রেজিস্টিভ যেটা, তো ওইটা একটু একটু বাদ দিলেও কিছুটা মডেলিংটা হয়ে যাচ্ছে। স্বাভাবিক তো, চিন্তা করেন আপনি ধরেই নিলেন, একদম বুক ফুলিয়ে কেউ বলে দিলা আমার ইনসুলেটররা খুব ভালো, আর আমার ইনসুলেটরের গায়ে কোনো ময়লা যাবে না, আমার দেশ একদম পরিষ্কার, হুম। আর কখনো করোনা ইফেক্ট হয় না, তখন আপনি তো মিটিয়ে নিতে পারেন, তাই না? জি বাদ, বোঝা যাচ্ছে? জি জি স্যার। এখন এখন ওই ক্যাপাসিটেন্সের ব্যাপারটা কি বাদ দেওয়া যাবে? স্যার এটা কিভাবে বাদ দিবেন? এটা তো বাদ দেওয়া এটা সম্ভব বাদ না। দেওয়া যাবে না, ওটা ফ্রি। আর জি এই স্যার। ক্যাপাসিটেন্সের যে এক্সট্রিম ক্যাপাসিটেন্স হয় আপনারা পরবর্তীতে শিখবেন কেবলে। আন্ডারগ্রাউন্ড কেবল থাকে না, মোটা মোটা আন্ডারগ্রাউন্ড, কালো জি জি আন্ডারগ্রাউন্ড কেবল থাকে না, ভেতরে এক একটা কোর, এক একটা আলাদা আলাদা ফেজের জন্য ওয়্যার থাকে, ওতে এক্সট্রিম চার্জিং কারেন্ট হয়, মানে ওতে ভয়ঙ্কর ক্যাপাসিটেন্স ফরমেশন হয়, যেটা ওভারহেড লাইনে হয় তার থেকে অনেক বেশি হয় ওখানে। ওটা মানে ডেঞ্জারাস ব্যাপার। ওটার ক্ষেত্রে তো অনেকে ডিসি সাজেস্ট করে, ডিসি তো আর ওই ওই ক্যাপাসিটেন্স কোনো টেনশন নাই স্যার। ঝামেলা অনেক কমে যায়, তো ওইসব পড়াশোনা আলাদা। তো যাই হোক, আমি আপনাকে জাস্ট বলে রাখলাম জিনিসটা, ওটা ক্যাপাসিটেন্স খুব এক্সট্রিম আকারে হয়। এখন আসেন ক্যাপাসিটেন্স তাহলে বাদ দেওয়া যাচ্ছে না, হোয়াট এভার। আপনি যখন মিডিয়াম ট্রান্সমিশন লাইন করলেন, আমি আপনাকে বললাম একটা পাই মডেল আছে, একটা টি মডেল আছে, তাই না? জি স্যার। তো পাই মডেলটা দিয়ে আপনাকে অঙ্ক করলাম, আর টি মডেলটা এড়িয়ে গেলাম, তাই না? জি তো পাই মডেলটা একটু বলেন তো, পাই মডেলটা ছিল কি? স্যার, ক্যাপাসিট্যান্সটা দুই পাশে বিভক্ত করে দিতাম। আর ক্যাপাসিটার থেকে যে অ্যাডমিটেন্সটা এসছে, অ্যাডমিটেন্সটা এসছে সেটা দুই পাশে দিয়ে দিতাম। দুই ভাগে দুই দিকে দুই প্রান্তে। পাঠিয়ে দিতাম। জি। আর মাঝখানে ইম্পিডেন্স যেটা থাকতো, পুরো, হ্যাঁ 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 পুরো ইম্পিডেন্সটা এক জায়গায়। তো এখানে আরেকটা মডেল ছিল, আমি জাস্ট বলেছিলাম যে ইন্ডাকটেন্সটাকে দুই ভাগে, ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্স দুই ভাগে ভাগ করে, ক্যাপাসিট্যান্স একটাই, ঠিক আছে? ওটা টি এর জি মতো দেখতে, এটা জি একটা। জি জি
তো এই কথা যদি ইয়ে না হয় তাহলে ইন্টারনেটে দেখে নিলেন, বা আমি হাত একটু পরে কাগজ, আমি ক্যামেরা অন কাছে, ওটা হাতে হাতে চলে আসবো একটু পরে, সেই গল্পটাও আমার হলো। এইবার আসেন, আপনি এটা কি বড় পাপ করেছেন একটু চিন্তা করেন তো। আপনার ট্রান্সমিশন লাইনে, আমি কিচ্ছু বলবো না, আপনি ধরেন 80 কিলোমিটারই আপনি মিডিয়াম লাইনটা, 80 কিলোমিটার বা 82 কিলোমিটার আপনার লাইনটা এই মুহূর্তে, ঠিক আছে, আপনার অত দুঃখ লাগবে না। 82 কিলোমিটারের একটা লাইন দেখলেন, বা রাইট 80 কিলোমিটারের একটা লাইন, মানে মিডের মধ্যে অলরেডি পড়ে গিয়েছে, তাই তো? মিডিয়াম জি ট্রান্সমিশন স্যার। লাইনের মধ্যে অলরেডি পড়ে গিয়েছে। ঠিক আছে, আপনি আপনার বাড়ি থেকে মানে বেশ আপনার গাড়ি টাড়ি নিয়ে বা কিছু রিক্সা নিয়ে বেরোলেন, বা সাইকেলটা নিয়ে বেরোলেন, বা বাইকটা নিয়ে বেরোলেন, কোনো সমস্যা নেই। আপনি চিন্তা করেন, আপনার ট্রান্সমিশন লাইনে, সব জায়গায় তার আছে না? জি তাহলে আপনার ট্রান্সমিশন লাইনে সব জায়গায় রেজিস্ট্যান্স আছে না? জি আপনার ট্রান্সমিশন লাইনে দুটো তার পাশাপাশি গিয়েছে, নিচে নিচে গিয়েছে না? জি আপনার ট্রান্সমিশন লাইনের সাথে মাটির একটা সম্পর্ক আছে না? জি তাহলে সবগুলো ক্যাপাসিট্যান্স কে ধরে আপনি বাঁ পাশে পাঠিয়ে দিলেন অর্ধেক, আর অর্ধেক ডান দিকে পাঠিয়ে দিলেন। কি অবিচার করলেন জিনিসটা চিন্তা করছেন? স্যার, জি ওটা তো ক্যালকুলেশনের ক্ষেত্রে ধরা হয় আর কি। অবিচার তাছাড়া হয়েছে তো অরিজিনালি তো না, অবিচার প্রথমবারে কি করলেন, নিলেনই না। জি আর নিলামই না। তারপরে অবিচারটা কি করলেন, পুরো লাইন জুড়ে ছিল, অঙ্ক করার সময় দেখলেন না, এত অ্যাডমিটেন্স পার কিলোমিটার, জি প্রতি জি জি কিলোমিটার এত অ্যাডমিটেন্স। কিন্তু আপনার কত বড় জি সাহস হয়ে গেল, আপনি জাস্ট কিলোমিটার থেকে গুণ করে যা পেলেন অর্ধেক এক পাশে পাঠিয়ে দিলেন, অর্ধেক আরেক পাশে পাঠিয়ে দিলেন। কিন্তু অবিচার হয়ে গেল না? সার্কিট থিওরেমে, একটা সার্কিটের নর্মাল একটা থিওরেমে বা একটা সিস্টেম থেকে আপনি একটা সার্কিট ড্র করবেন, এখানেও আপনি একটা অবিচার করেছেন না? জি স্যার। এইবার ব্যাপারটা কি হবে, ব্যাপারটা যে খুব অল্প যদি ডিস্টেন্স আপনি ক্যালকুলেশন করেন, আপনি দেখবেন এতটুকু, আপনি যদি সার্কিটটাও আঁকাতে যান, এতটুকু মানে এতটুকু জায়গা, আমি জাস্ট একটা পেন যতটুকু ডিস্টেন্স, এতটুকু না, আরো ছোট করি, ঠিক আছে, আমি এত বড়ই রাখলাম, কত বড় বড় কিলোমিটার, মানে হাজার হাজার লাখ লাখ বড় সাইজের। তো এতটুকু অল্প একটা জায়গা আপনি ইয়ে করেন, তো এতটুকু জায়গায় যদি ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স থাকে, কলমটা দেখা যাচ্ছে, জি স্যার। এতটুকু জায়গায় যদি ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স থাকে, তো এইখানেই তো শান্ট আকারে এখানে প্যারালালি ক্যাপাসিটেন্স এর অ্যাডমিটেন্স নেই, ফরমেশন হয়নি, আরেকটা জি তার স্যার। গিয়েছে, হয়নি, ওখানে ফরমেশন হয়নি। জি স্যার হয়েছে। তাহলে মানে যদি আপনি খুব ছোট করেও দেখতে যান সার্কিটটা, মানে একদম ইগনোর করেও খুব বাজে ভাবেও যদি রিপ্রেজেন্ট করেন, তো সব জায়গায় চিন্তা করেন, সিরিজ ইম্পিডেন্স প্যারালাল, সিরিজ প্যারালাল, সিরিজ প্যারালাল, সিরিজ প্যারালাল, কি একটা বিদঘুটে মার্কা জিনিস না সত্যিকারে? জি স্যার। তাহলে আপনি মিডিয়াম ট্রান্সমিশন লাইনে একটা অবিচার করে এসেছেন, কিন্তু লং ট্রান্সমিশন লাইনে অবিচারটা আপনাকে করতে দেওয়া হবে না। এখন কথা হচ্ছে, লং যে ট্রান্সমিশন লাইন, যে কত বড়, বা মিডিয়াম ট্রান্সমিশন লাইনের রেঞ্জ কত দূর পর্যন্ত আমি মিডিয়াম ট্রান্সমিশন লাইন পর্যন্ত যাব, এটা নিয়ে একটু সন্দেহ আছে, পরিষ্কার কথা। ইন্ডিয়ান বইগুলোতে আমি আজও দেখলাম একটা বই দেখা আছে 160 কিলোমিটার হলেই লং ট্রান্সমিশন বলা যায়। আবার আরেকটা বই লেখা আছে 150, অ্যাবাউট 150, বিকে মেহতা বলছে তো অ্যাবাউট 150। কিন্তু যখন আপনি হেভি যে বই ইন্টারন্যাশনালি যে বইগুলো অ্যাপ্রুভড, ইন্টারন্যাশনালি যে বইগুলো চলে, সেই বইগুলোতে আপনাকে লেখা আছে 250 কিলো। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আপডেট টেকনোলজি। ধরার নিয়ম আছে, এখন আপডেট টেকনোলজি কিনা আমি আলাদাভাবে বলতে পারছি না, কিন্তু আমি আপনাদেরকে ওই 250-র ক্ষেত্রেই বলবো হিসাবটা। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। স্যার একটা কথা স্যার শায়দ বলছিলাম, শাহেদ, আমি ওয়াশরুম থেকে আসছি। কোনটা এখন ইউজ করব, কারণ আমরা না বিভিন্ন না, পরীক্ষাতে যদি কোনটা ইউজ করবেন এটা, আপনি ধরেন আমি যদি আপনাকে বলে যে 150 কিলোমিটার হয়ে গেলে আপনি লং লাইন মডেলটা ইউজ করেন, কোনো সমস্যা আছে? না না সমস্যা নাই। আমার একটা কথা, পরিষ্কার জিনিসটা বোঝেন,
আমি যদি মানে যদি 80 কিলোমিটার লম্বা লাইন বা 30 কিলোমিটার লম্বা লাইনও যদি ক্যাপাসিটেন্স ধরি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে না ভালো হলো? কম মানে ছোট এটা ট্রান্সমিশন। স্যার বলতে পারবেন না। না না না, আপনি চিন্তা করেন, মানে একটা মানে তারের যে বাস্তবতা, একটা যে ওভারহেড লাইনের বাস্তবতাটা কি, সেখানে পুরো একটা ট্রান্সমিশন লাইনে ডিস্ট্রিবিউটেড স্টাইলে সব জায়গায় ক্যাপাসিটেন্স এরকম ফরমেশন হয়ে বসে আছে। আপনি যদি সার্কিটও যদি এরকম করতেন, দেখবেন যে ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্স এরকম চলছে, আর সেখানে দেখবেন প্রতি সিরিজ ইম্পিডেন্সে চলতে আছে। এখন চিন্তা করেন যে যেহেতু থাকেই, আর সেটা যদি আপনি কম্পিউট করেন, হ্যাঁ একটা সমস্যা, কম্পিউটেশনের ক্ষেত্রে একটা বোঝা। আপনি ধরেন 2 কিলো তারেরই বেশ অ্যাডমিটেন্স হিসাব টিসাব করে ফেললেন, ওইটা ধরেই অঙ্ক শুরু করলেন, বা একটা ওই রকম লোড ফ্লো স্টাডিজ এর কাজকর্ম করলেন, তাহলে এটা একটা কমপ্লিকেটেড হলো। কিন্তু জিনিসটা কি আদৌ ভুল? কখনোই না, কখনোই না। আপনি যদি লং লাইন মডেল ছোটখাটো এর ক্ষেত্রেও যদি করেন, কোনো সমস্যা নেই। শর্টের জায়গায় যদি আপনি মিডিয়াম যদি ইউজ করেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন শাহেদ? কোনো সমস্যা না। এটা এটা যে ইঞ্জিনিয়ার সে হ্যাঁ কি স্যার, এটা কি শর্টের ধরবে? ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো হ্যাঁ 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 হ্যাঁ। প্রবলেম নাই। যেমন এই যে হাদিস সাহাতের যে বইটা আমরা ফলো করি, হাদিস সাহাতের বইটা ইন্টারন্যাশনালি চলে, হ্যাঁ, ম্যাকগ্র-হিলের একদম ইন্টারন্যাশনাল। এবং আমার কাছে যে বইটা আছে, বইটা আহ, ও আল্লাহ 20-21, 20-21। তাছাড়া পুরোনো যেসব বই আছে, নাগরাত, কোঠারি, হাবি জাবি আছে বেশ, সেগুলো কথা না আমি সবগুলো খুলে দেখার সুযোগ পেয়ে উঠিনি। তবে এখানে একটা পাই চ্যাটার্জির বই আছে বটে, তারা আবার সে বইটাকে দেখা, লাংলাইন মডেলটা মনে হয় বাদ দিয়ে দিয়েছে। মডেল ফডেল ওরা ওরা দেখি তো, দাঁড়ান, যেহেতু বললেন তো, এই বইটা আমার কাছে সবচেয়ে হেভি বই মনে হয়, আমার ঘরে থাকা সবচেয়ে হেভি বই। ট্রান্সমিশন রিপ্রেজেন্টেশন পাওয়ার সিস্টেম কম্পোনেন্টস, না তারা হবে না। যাই হোক, কথাটা হচ্ছে আমাদের, ধরেন আমি যেটা বলে দেবো, আমি যদি একটা কিলোমিটার বলে দিলাম, আমি ওই 250 কিলোমিটারে মোটামুটি, যেহেতু হালসাকে মূল বই হিসেবে ফলো করে আপনাকে কাজ করাচ্ছি, সেহেতু আমি আপনাকে ওই 250ই বলবো। আর যদি আমি উল্লেখ করে যে 130 কিলোমিটার বলে দিই, যদি বলি কিছুই না, আমি যদি বলে দিই লং লাইন, ইয়ে মিডিয়াম লাইন করেন, কোনো সমস্যা আছে? 250 দিয়েও যদি বলি আপনি মিডিয়াম লাইন হিসাব করেন, আপনি হিসাব করে দেখাতে পারবেন না? হ্যাঁ স্যার, এটা কোনো বিষয় না। ফরগেট ইট। ওটা যে ইনফ্রাস্ট্রাকচারের যে ডিজাইন ইঞ্জিনিয়ার, সে ওটা বুঝবে। ঠিক আছে? না, আমি সেটা বলছি না স্যার, হ্যাঁ সেটা বলছি না। হ্যাঁ আমি বলছি, মনে করেন না, আহ আমি কোনো জায়গায় ইন্টারভিউর ক্ষেত্রে গেলাম, বা হচ্ছে আমি পিজিসিবি বা অন্যান্য জায়গায় ডেস্কটপ নেস্ট এগুলোর পরীক্ষা দিলাম। তো তখন যদি আমার এরকম আহ, প্রশ্ন আসে, তাহলে আমি কোনটা ইউজ করবো, মানে কোন একটু মডেলটা দাঁড়ান, ইউজ একটু করব? দাঁড়ান, যে একটু কোনো দাঁড়ান, একটা একটু ইউজ দাঁড়ান, করলে হবে নাকি? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। যেহেতু আপনি ডেস্কো নেস্কোর কথা বললেন, সেহেতু তো আমি তো বিপাকে পড়ে গেলাম। যাই হোক, এটা সত্যি আমার স্টুডেন্টের জন্য ভয়ঙ্কর পরীক্ষা, চ্যালেঞ্জিং হয়ে যাবে যে স্যার পড়িয়েছে একটা আর এসছে আরেকটা। আমি দেখতে পাচ্ছি, ডাইরেক্ট আমি লিখেছিলাম লং ট্রান্সমিশন লাইন, ওরা এইরকম বলছে, দেখতে পাচ্ছেন? দেখা যায়, হ্যাঁ স্যার। মানে এরা এরকম বলছে, কিন্তু জি। এদের কথাটা যে শিরোধার্য। লাইন উইথ অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, মোর দ্যান 250, দেখেছেন? মোর দ্যান হচ্ছে 250 কিলোমিটার অর 150 মাইলস। হ্যাঁ 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 হ্যাঁ। ও বাবা, ওকে মাইলে হিসাব করেছে নাকি? দেখেন তো, এ তো, তাই তো, তো মাইলের হিসাব কি না? হ্যাঁ স্যার, আমার যেই বইটা ওই যে আপনি বললেন, সেটা মাইলেও করা আছে। এসআই ইউনিটে তো এরা তো আমাদেরকে বিভাগে ফেলে দেবে। আসেন দাঁড়ান দেখে নি এক ঝলক, এগুলো দেখতে দোষ নেই। আহ কিলোমিটারে মাইল দিছে। দেখি তো একটু ভালো করে দেখি। আহ, হ্যাঁ, এই দেখেন কি লেখেস, এই দাঁড়ান, ক্যামেরায় শেয়ার দি, ক্যামেরায় শেয়ার দি, এই দেখেন।
কত? হ্যাভিং লেন্থ about 150 কিলোমিটার, তাহলে না স্টুডেন্টরা অ্যাক্রস লেন্থ। হ্যাঁ, হ্যাঁ স্টুডেন্টরা পালিয়ে পালিয়ে কোথায় যাবে বলেন? এই হলো অবস্থা। তো যখন যদি আপনাকে কখনো প্রশ্ন করে, হ্যাঁ যদি আপনাকে কেউ প্রশ্ন করে হ্যাঁ তখন স্যার। তখন আপনি ওই একটু একটু হেকমত খাটাতে হবে, যদি ভাইবা হয় তাহলে বলবেন। কিন্তু আর আমি আপনাকে ইন্টারনেটে যেটা বললাম এটাই মোটামুটি ফাইনাল হতে পারে, তাই না? আমি আমার অন্যান্য আরো আরো একটা বই দিয়ে জি চেক করেছি, সেই বইটা তো দেখলাম, সেই বইটা খুব ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড বই, ম্যাগ্রো হিলের পাবলিকেশন, হেভি। পৃথিবী পৃথিবী খায়, বাংলাদেশ খায় কিনা আমি জানি না, পৃথিবী খায়। তো ওখানেও লেখা আছে 250 কিলোমিটার এন্ড মোর। তারপরে শাহেদ, আমার মনে থাকবে জিনিসটা, আমি একটা জায়গায় কাগজে লিখে রাখছি, যদিও ছেলেপিলের কথা কাগজে লিখছি কিন্তু তাদের কোনো উত্তর দিচ্ছি না, আমার মনটা খারাপ। কতদিন আমাকে ইকবালও একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, আমি ওটাও মনে আছে, পরে ইয়ে করবো। আমি দাঁড়ান একটু কাগজে নোট করে রাখি। লং ট্রান্সমিশন লাইনের রিয়েল হিসাবটা কি? ওকে, আচ্ছা এইবার আমরা লং লং ট্রান্সমিশন লাইনের যে মডেলটা, যেভাবে কাজ আমরা করব সেটা আমরা একটু যাই। তো লং ট্রান্সমিশনের মডেলটা একটু খেয়াল করেন। আমরা কি লং ট্রান্সমিশন মডেলে আসতে পেরেছি? যে সার্কিট ডায়াগ্রামে আসতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বা না? না স্যার কিছু একটা বলেন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কিছু কি বলে ড্যাশ 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 সাইন দেয়া আছে, এখানেও ড্যাশ ড্যাশ সাইন দেয়া আছে, দ্যাট মিনস লাইন চললো। এখানেও এটার মানে হচ্ছে লাইন চললো এরকম। স্যার, এটা হচ্ছে অনেক দূর পর্যন্ত আছে, এটা বোঝাচ্ছে। মানে এই যে এতটুকু এতটুকু পার্ট, এই ইন্ডিভিজুয়াল পার্টটা এরকম চলতে চলতে থাকবে, মানে এর হিসাবটাও ইন্ডাকটেন্সও মানে আপনার ইম্পিডেন্সও এরকম থাকবে, আবার যে ক্যাপাসিটেন্স এইরকম করে চলতে থাকবে, সেও চলতে থাকবে, তাই তো? জি স্যার। শুধু যে সবটা একবারে হিসাবে আগে যেমন করেছিলাম সবটাকে একবারে ছোট করে, যে সবটাকে একবারে ছোট করে এপারে পাঠিয়ে দিলাম, আর সবটাকে ছোট করে সর্বে একবারে হিসাব করে এপারে পাঠিয়ে দিলাম, লাম্প করে এদিকে তাড়িয়ে দিলাম এদিকে তাড়িয়ে দিলাম, আর যা আছে সবটাকে একবারে একবারে মেরে দিলাম। তো এই হিসাব আর চলবে না লং লাইনের ক্ষেত্রে, কারণ লং লাইনে তখন মানে প্রচুর পরিমাণ এরর আসবে, আপনি যেটা এক্সপেক্ট করবেন তার থেকে খুব বাজে রেজাল্ট আসবে বইয়ের ভাষায়। যেহেতু আমি কখনো ট্রুলি পাওয়ার সিস্টেমে ওই রকম অত বড় দায়িত্ব নিয়েও নি, দেখিও নি, পাওয়ার সিস্টেমেও জব করিনি, বাট জিনিসগুলো জানি, সেই জন্য আপনাদের পড়াচ্ছি আর কি। মন খারাপ করেন না, জিনিসগুলো দেখেন আর কি। তো এখানে দেখেন আপনার যে তারগুলো, মানে তারের একটা স্মল সেগমেন্ট খুব ভালো করে জিনিসটা দেখেন, স্মল সেগমেন্ট এইরকম তার চেহারা। এইবার কথা হচ্ছে, আপনি আমার এই হ্যান্ড হ্যান্ড সাইনটা দেখতে পাচ্ছেন, হাত? জি স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা, দেখা যায়। তো এখানে আপনি একটু খেয়াল করেন, এই যে সাইনটা, এই সাইনটা কত ছোট, কত ছোট, যে ওরা বলছে, এই দেখেন অঙ্ক যখন আমরা করব তখন কি বলছে, এটা কি অ্যাপ্রোচেস ডেল ডেল এক্স অ্যাপ্রোচেস ডেল এক্স এতটুকু হলো ডেল এক্স, তাই না? এইটুকু পার্ট, একটা একটা ইম্পিডেন্স আলা, তার সাথে এইদিকে একটা অ্যাডমিটেন্স আছে, এইদিকে একটা অ্যাডমিটেন্স আছে। তো এতটুকু পার্ট কতটুকু ডিস্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি? ডেল এক্স অ্যাপ্রোচ ইজ 0, মানে কি জিরো। খুব ছোট অংশটাও দেখতে এরকম। কথাটা ঠিক আছে না বেটি? জি স্যার। খুব ছোট অংশের মধ্যেও আপনার ইম্পিডেন্স ফরমেশন হয়েছে, এতটুকু এতটুকু একদম বিন্দুর মতো যদি কল্পনা করেন, সেখানে ইম্পিডেন্স ফরমেশন হয়েছে, যেহেতু তার ওখানে ইন্ডাকটেন্স আছে। আবার ওখানেই তার জনিত কারণে ওখানে ক্যাপাসিটেন্স একটা ফরমেশন হয়েছে, ক্যাপাসিটেন্সের জন্য একটা অ্যাডমিটেন্স ফরমেশন হয়েছে। তাহলে অতটুকু পয়েন্টও যদি আপনি দেখাতে চান, আপনাকে এই এতটা সার্কিট মানে রিপ্রেজেন্ট করা লাগছে, এতটা জিনিস ওই ওই অতটুকু তারের, ওই তখন অতটুকু ট্রান্সমিশন লাইনের অতটুকু পার্টকে রিপ্রেজেন্ট করতে পারছে, এই এতগুলো জিনিস, সিরিজ ইম্পিডেন্স প্লাস শান্ট অ্যাডমিটেন্স, শান্ট ইম্পিডেন্সও বলতে পারেন, কোনো সমস্যা নেই, যেখানে আপাতত অ্যাডমিটেন্স ফর্মে দেওয়া আছে।
তাহলে জিনিসটা এই লং ট্রান্সমিশন লাইন আমরা অ্যাকুরেট মডেলিং করব। অ্যাকুরেট মডেলিংটা করতে গেলে কিছু কথাবার্তা আসবে। আপনারা লিমিট পড়ে এসেছেন তো? লিমিট স্যার লিমিট পড়ে এসেছেন তো লিমিটের সাথে কিন্তু লিমিটের সাথে যে জিনিসটা জড়িয়ে আছে, মানে লিমিট থেকে মোটামুটি আস্তে আস্তে আপনি যদি এগোন একটু কম্পিউটেশনে আপনার ডিফারেন্সিয়েশনে যায়, লিমিট থেকে লিমিটের কম্পিউটেশন থেকে ডিফারেন্সিয়েশনের দিকে যায়। তো এখন কথা হচ্ছে আপনারা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা করেছিলেন তখন কি মোটামুটি মোটামুটি বুঝেছিলেন জিনিসগুলা? কি স্যার ডিফারেন্সিয়েশন ম্যাথ পারি স্যার। ওকে, এইটু সাইডটা ছাড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে মূল নিয়মে যে একটা ডিফারেন্সিয়েশন করা হতো মনে আছে? এটা মূল নিয়মে এইচ দিয়ে একটা, কারোর মনে আছে? এইচ তো এক্স কি জানো একটা এই এইচ বা ডেল এক্স, আবার এইচ, হ্যাঁ অল্প একটু মানে ফাংশন অফ এক্স প্লাস তো ডেল এক্স এটা মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এইটুকু যদি ডেল এক্স যদি অতটুকু হয় তাহলে ওটাকে ডেরিভেটিভ বলা হচ্ছে অমুকের। এরকম জিনিস দেখেছেন না, ডিএফ বাই ডিএক্স এরকম। তো সেই রকম জিনিস একটু আসবে এখন, সেই জন্য হ্যাঁ সেই জন্য এই কথাটা বলছি। এখানে আপনি চিন্তা করেন লং ট্রান্সমিশন লাইনে মানে কোনো অবহেলা হবে না। লং ট্রান্সমিশন লাইনের মডেলিংটা তারের প্রতিটা বিন্দুকে কনসিডার করছে, ঠিক আছে? তারের ট্রান্সমিশন লাইনের প্রতিটা বিন্দুকে কনসিডার করে লং ট্রান্সমিশন লাইন মডেলটা করা হয়েছে, মানে সবচেয়ে অ্যাকিউরেট মডেল। এটা অ্যাকুরেট যেটা জিনিসটা হবে সেই জিনিসটা কিন্তু কমপ্লিকেটেডও হবে, ভালোই কমপ্লিকেটেড। প্রথম দিকে আপনি যখন কোনো একটা জায়গায় ডিজাইন করতে যাবেন বা কিছু করতে যাবেন তখন ওইটাতে আপনার সফটওয়্যারের মধ্যে কম্পিটিশনটা থাকবে, আপনি বাট করে বসাবেন উত্তর বেরিয়ে যাবে, ওই ডিজাইনটা করবেন হোয়াট এভার। এখন তাহলে আমরা শুরু করি। এটার সেন্ডিং এন্ড, এটা রিসিভিং এন্ড, এটা নিয়ে তো আপত্তি নেই কারোর? না স্যার। আচ্ছা, সেন্ডিং এন্ড রিসিভিং এন্ডে কারো আপত্তি নেই এবং দেখেও যেন মনে হচ্ছে পাই মডেলের মতন, তাই না? জি স্যার, পাই মডেলেই তো দেখা কিন্তু পাই মডেল তো একরকম হয়, পাই মডেলের সবটা সরিয়ে এদিকে দেওয়া হয় সবটা সরিয়ে, এখানে তা না। এখানে এইরকম আবার এখানে একটা একটা রেজিস্ট্যান্স আবার ইন্ডাকট্যান্স আবার ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স আবার ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স আবার ক্যাপাসিট্যান্স, বুঝতে পারছেন জিনিসটা? আবার এইদিকেও রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স আবার ক্যাপাসিট্যান্স। হ্যাঁ জি স্যার, আমি একটা দেখতে পাচ্ছি ভিকে ম্যাথুর বইতে হচ্ছে অনেকগুলো একসাথে পর 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 হ্যাঁ ওই বইটাতে আছে। আমার অন্যান্য স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করি, এই যে শাহেদ যে বুদ্ধিমানের মতো কাজটা করেছে ও কিন্তু মজাই ক্লাস করছে, বাকি কিন্তু একটু অন্ধকারে অন্ধকারে আছে। তো যাই হোক, একটা বই সাথে লাগবে আর কি। এই বইটাও ইয়ে না, খারাপ না। তো লোকাল বই বিকে মেহাতার পাবেন, বিকে মেহাতাটা পাওয়া যায়। বই সমাবেশ, বই মেলা এরা রাখে, বই মেলা না রাখলে এখন বই সমাবেশ রাখে। আমার আসলে বই নাই স্যার, আমি হচ্ছে যে ডাউনলোড করেছি আর আমার ল্যাপটপে আমি ভেরি গুড, সবাইকে বইগুলো পাঠিয়ে দেবেন ক্লাস শেষে। জি স্যার, সমস্যা। আচ্ছা গ্রুপে দিয়ে দেবেন, সবাই উপকৃত হোক। ঠিক আছে, এখন তাহলে ডিজাইন ইয়েটা শুরু করি। সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড, সেন্ডিং এন্ড এর ভোল্টেজ, রিসিভিং এন্ড এর ভোল্টেজ। আচ্ছা এই ভোল্টেজটা কি ফেজ ভোল্টেজ নাকি লাইন টু লাইন ভোল্টেজ? লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ সেন্ডিং এন্ডিং এর। ভিএস টা লাইন টু লাইন ভোল্টেজ। স্যার ওইভাবে তাকিয়েন না, ভয় লাগে। না আমি স্টুডেন্টের উপর। ইয়েস স্যার, না স্যার ইয়েস ভুল স্যার। দেখেন এটা ফেজ ভোল্টেজ সার্কিটটা মানে সিম্পল একটা সার্কিট, মানে একটা ফেজকে কনসিডার করে অঙ্কটা করা, এই ঠিক আছে। তাহলে এখানে এটা ফেজ, এটা কি তাহলে লাইন টু লাইন নাকি এটাও ফেজ ভোল্টেজ? স্যার বিআরটা হচ্ছে
স্যার ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ, একটা ফেজকে কনসিডার করলে যা হয়, এটা তো অবশ্যই এটা একটা লাইন, একটা নিউট্রাল, এরকম বলে হিসাবটা করা হচ্ছে। যখন কম্পিউটেশনটা হলো তখন পাওয়ারটা যখন হিসাব করতে যাবেন তখন 3 দিয়ে গুণ করবেন। আবার যদি লাইন টু লাইন ভোল্টেজ চাই তাহলে এটার সাথে √3 গুণ করে দিয়ে দেবেন, ভিএস এর সাথে √3 গুণ করলে ভিএস লাইন টু লাইন, যেটা সেন্ডিং এন্ডের লাইন টু লাইনটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা বেসিক একদম কোর যে কম্পিউটেশনটা করছি সেখানে আমরা ফেজটাকে ধরে অঙ্কটা করছি। আবার এটা ফেজ কারেন্ট, আইএসটা ফেজ কারেন্ট, আইআরটা ফেজ কারেন্ট। তবে এখানে ডট ডট দেওয়ার কারণটা আপনারা বুঝতে পেরেছেন। আর এরকম ধরে নিয়ে অঙ্কটা শুরু করা হয়েছে। এইবার খুব, আমি যে কথাটা বলবো খুব মন দিয়ে ফলো করবেন। অঙ্কটা কিন্তু হেভি ভেজালে সময় সাপেক্ষ, সময় নেবে অঙ্কটা। তারপরে আমি যথাসাধ্য চেষ্টা করবো, আপনারা দেরি করলে দেরি হবে। একদম এই পয়েন্টটা কি রিসিভিং এন্ড না? ইয়েস অর নো? জি স্যার। রিসিভিং এন্ড থেকে এক্স দূরে, কত দূরে? এক্স দূরে। এক্স দূরে আপনার এই রকম একটা ব্রাঞ্চ অবস্থান করছে, ঠিক আছে? রিসিভিং এন্ড থেকে এক্স দূরে এরকম একটা ব্রাঞ্চ অবস্থান করছে। এইবার কম্পিটিশনটা ওভাবে শুরু হচ্ছে। তো এখন হিসাবটা আমরা একটু হিসাবে যাই, কথাবার্তাগুলো দেখি। হ্যাঁ, কিছু বলছিলেন কেউ? না স্যার। না স্যার বলছিলেন না, ঠিক আছে। তাহলে এখানে এখন একটা জিনিস দেখেন, তাহলে যেহেতু এক্স এখান থেকে এক্স ডিস্টেন্সে যে ব্রাঞ্চটা অবস্থান করছে, এই 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 জায়গাটা আমি কনসিডার করছি, এই এতটুকু আমি কনসিডার করছি, ঠিক আছে? এই এতটুকু জিনিস কনসিডারেশনের সময় এটা হলো একটা 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 পয়েন্ট থেকে এতটা দূরে, সেখানে কি ঘটে যাচ্ছে সেটা আমি দেখছি। আপনার বাড়ির সামনে থেকে 20 কিলোমিটার দূরে একটা পুরো ঘটনা ঘটছে, আপনার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটছে, আর আপনার বাড়িটা হচ্ছে, বাড়ির পয়েন্টটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। আপনি ওখান থেকে কম্পিউটেশনটা করছেন, ওখান থেকে হিসাবটা করছেন, ওখান থেকে ধরছেন। বুঝতে পারছেন জিনিসটা? কথা বলছে কি আজব না? মিউট অল। তো এই পয়েন্ট থেকে এক্স দূরে একটা ব্রাঞ্চ আছে। তো এখন এই এতটুকু জায়গার একটা হিসাব আপনি করেন, এতটুকু জায়গায় আপনি একটা কেভিএল এরই আপনি একটা হিসাব করেন। তাহলে কেভিএল এর হিসাবটা করেন, তাহলে এই যে এতটুকু জায়গা, তো এই জায়গা এই পয়েন্টটা, এই যে জায়গাটায় আছে এই ব্রাঞ্চটা ওয়াই ডেল এক্স, এই যে ভিজিবল যে ব্রাঞ্চটা, ক্যাপাসিটেন্সের যে ব্রাঞ্চটা, এইখানে ভোল্টেজটা ভিএক্স আছে। একটা ভোল্টেজ, পরিষ্কার কথা, ভি মানে হলো একটা ভোল্টেজ। একটা ভোল্টেজ কত দূরে রিসিভিং এন্ড থেকে, কত দূরে? স্যার এক্স। এক্স দূরে। তার রিসিভিং এন্ড থেকে যেহেতু এক্স দূরে, তাহলে এক্স পয়েন্টে, এক্স ইজ এ ফাংশন অফ, মানে এক্স একটা ফাংশন, তো এত দূরে একটা ভোল্টেজ আছে, তাই এই ভোল্টেজটা ভি সামথিং ভি অফ এক্স, ফাংশন অফ এক্স লেখেন না, এইরকম এই ভোল্টেজটা এত দূরে এতটা একটা ভোল্টেজ আছে। মজাটা কি, যখন আপনি ডিস্টেন্সটা বদল হবে ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। কেন ভোল্টেজটা চেঞ্জ হবে বুঝতে পারছেন না? সিরিজ প্যারালাল, সো এখানে ইচ্ছা মতো ড্রপ হচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি ড্রপ হচ্ছে। তো এখানে আপনি দেখেন মানে খালি ভোল্টেজটা খালি পরিবর্তন হয়ে যাচ্ছে, একটু একটু ডিস্টেন্সে ভোল্টেজটা পরিবর্তন হচ্ছে এখানে। তো এখন এটা যদি ভিএক্স হয়, তো এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এত দূর পয়েন্ট, তাহলে টোটাল পয়েন্ট কত দূর? এখান থেকে ডেল এক্স দূরে, এই পয়েন্ট থেকে ডেল এক্স দূরে এই ব্রাঞ্চটা আছে, তাহলে টোটাল দূরত্ব কত এই ব্রাঞ্চটার গোড়া থেকে ভিআর রিসিভিং এন্ড থেকে এই ক্যাপাসিট্যান্সটা, টোটাল দূরত্ব কত? স্যার এক্স প্লাস ডেল এক্স। এক্স প্লাস ডেল এক্স। যেহেতু এক্স প্লাস ডেল এক্স, সেহেতু লেখার স্বার্থে, ম্যাথমেটিক্যাল সিম্বল প্রকাশের স্বার্থে, ভোল্টেজ একটা ফাংশন হিসেবে, ডিস্টেন্সের একটা ফাংশন হিসেবে জাস্ট রিপ্রেজেন্ট করার স্বার্থে আমি লিখলাম ভি কোন পয়েন্টে কত দূরে কোথায় এক্স প্লাস ডেল এক্স। এক্স কি? এক্স হলো
একটা স্যার একটা প্রথম ব্রাঞ্চ এক্স হলো রিসিভিং এন্ড থেকে একটা ডিস্টেন্স, আর সেই ডিস্টেন্স থেকে এ যে জায়গায় আছে সেই ডিস্টেন্স হলো ডেল এক্স, তাই টোটাল এক্স প্লাস ডেল এক্স দূরে রিসিভিং এন্ড থেকে টোটাল এক্স প্লাস ডেল এক্স দূরে এই ব্রাঞ্চটা অবস্থান করছে। ক্লিয়ার? জি স্যার। ডান। তো এখন এখানে যে কারেন্টটা ফ্লো করছে, এই যে একটা সিরিজ পার্ট দেখছেন, সিরিজ ইম্পিডেন্স যে ব্রাঞ্চটা, সেখানে আপনি দেখেন এখানে যে কারেন্টটা কি আইএক্স, একটা কারেন্ট যে আইএক্স বলা হচ্ছে কারেন্টটা, তাই তো? আইএক্স নাকি? জি স্যার। একটা কারেন্ট এই ব্রাঞ্চের দিকে যাচ্ছে, এই দিকটাতে যাচ্ছে, সেটা আইএক্স কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এখানে যে কারেন্টটা ঢুকছে ভিএক্স, এর আগে যে কারেন্টটা আসছে এক্স প্লাস ডেল এক্স, ঠিক আছে, আপনি মেনে নিচ্ছেন এখানে যে কারেন্টটা যাচ্ছে সে কারেন্টটা আইএক্স আপনি নাম দিয়েছেন, ঠিক আছে। এখন কারেন্টটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনি যে কারেন্টটা আপনি চিন্তা করেন, এখানে যে কারেন্টটা এসেছে, কারেন্টটা কিছুর পার্ট এদিকে চলে যাচ্ছে না? জি স্যার, দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। তো এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা, মানে অসংখ্য ঘটনা ঘটছে, তাই না? জি স্যার। একটা তারের অসংখ্য পয়েন্ট, ইনফিনিটি নাম্বার অফ পয়েন্টস। সো তাহলে ইনফিনিটি এরকম মানে বার সেই কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে। তো অল্প বুঝার স্বার্থে এরকম করলাম। এখন আপনি চিন্তা করেন এইটুকু জায়গাতে আপনি একটা কেভিএল করেন তো দেখি, কষেন কেভিএল, কারশফস ভোল্টেজ ল। আর কারশফস ভোল্টেজ ল এর মধ্যে যদি আপনি বেসিক কারশফস ভোল্টেজ ল করতে চান, তাহলে আপনাকে এর উপরে একটা ভোল্টেজের নাম টাম দিয়ে করতে হবে। তাহলে আপনি একটা মেশ অ্যানালাইসিস করে বার করে দেন না কেন? মেশ অ্যানালাইসিস করেন। এই ভি এক্স প্লাস ডেল এক্স, এখানকার ভোল্টেজ পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, এখানে ভি এক্স পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, আর এখানে একটা কারেন্ট যাচ্ছে, এটা ইম্পিডেন্স। গুণটুন করলে কি আসে বলেন আমাকে, শুনি। করেন ভি ইন্টু এক্স প্লাস ডেল এক্স, তারপরে স্যার মাইনাস আই এক্স ইন্টু জেড ডেল এক্স মাইনাস ভি এক্স। এই বইটা তো হেভি হেভি ঝামেলা করছে। দাঁড়াও তো, একটু দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা, ওকে বলেন শাহেদ। স্যার আমি ধরতে পারিনি শাহেদ, সরি। এই পাশটিকে ধরলাম। হ্যাঁ বলেন স্যার। ইন্টু এক্স প্লাস ডেল এক্স, না ভি ইন্টু না তো, স্যার মাইনাস ভি ইন্টু না তো শাহেদ, এটা তো ভি ইন্টু না। ভি অ্যাজ এ ডিসটেন্সের সাথে যেহেতু ভোল্টেজ, ভি অ্যাজ এ ফাংশন অফ এই এক্স প্লাস ডেল এক্স এর ডিসটেন্স, ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স প্লাস মাইনাস আই এক্স মাইনাস আই জেড এক্স ফাংশন আই এক্স ইন্টু জেড অফ ডেল এক্স, ডেল এক্স আই ইন্টু আই এক্স ইন্টু জেড অফ জেড ডেল এক্স, ফাংশন অফ জেড ইন্টু ডেল এক্স জি স্যার। ডেল এক্স মানে Minus- কি? ডেল এক্স মানে কি? মানে ক্ষুদ্রতম একটা হচ্ছে দূরত্ব। না, ডিসটেন্স। কথাটা চললো না তো। এই সার্কিটের ডেল এক্স কোন জায়গাটায়? যে ছোট অংশটা দেখানো আছে, যে ছোট অংশে আপনি কেভিএলটা করছেন, সেই ছোট অংশটাই হচ্ছে এই যে ছোট অংশটা লেখা আছে নিচে দূরত্ব, ডিসটেন্স। হ্যাঁ, কে বলছেন এটা? নিচে ডিসটেন্স স্যার। হ্যাঁ স্যার আমি হ্যাঁ কে বললেন? সম্রাট। ও থ্যাংক ইউ ভেরি মাচ। সম্রাট বললাম স্যার। হ্যাঁ সম্রাট, থ্যাংক ইউ ভেরি মাচ। গুল ফ্যাক্টরি। ঠিক আছে সম্রাট। আচ্ছা, ইন্ডাস্ট্রি আমার ইন্ডাস্ট্রিয়াল ম্যান, বিরাট ব্যাপার। ডেল এক্স জেড ইন্টু জেড এক্স। আচ্ছা এরপরে কি শাহেদ, তৃপ্তি?
স্যার মাইনাস মাইনাস হচ্ছে ভি অফ এক্স। মাইনাস ভি অফ এক্স। আচ্ছা ঠিক আছে, ও যেটা ধরে আমি যেটা ধরি তার উল্টো ধরে, সমস্যা নেই। হয়েছে তো, এইরকমই হবে। আমি 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 যেটা সাধারণ ছেলেদের পড়াই ওইটা আগে মাইনাস দিয়ে পরে প্লাস জি দিয়ে। স্যার, আচ্ছা, ওই হ্যাঁ 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 ঠিক আছে, হয়েছে হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে আপনি এখন আপনি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আই জেড ইন্টু আই এক্স একদিকে রাখেন, জেড আর আই এক্স একদিকে রেখে বাদ বাকিকে অন্য পারে পাঠিয়ে দেন। জেড আর আই এক্স একদিকে থাকবে, ঠিক আছে? জেড আর আই এক্স একদিকে থাকবে, ঠিক আছে? জি স্যার করছি কি আসে? স্যার। এরকম চেহারা আসছে? এইরকম চেহারা আসবে, ঠিক আছে? এসছে? ইয়েস অর নো বলেন না স্যাররা। হ্যাঁ স্যার জি আসবে। স্যার, জি স্যার আসছে। হ্যাঁ, এই আমাকে বসিয়ে রেখে দিয়েছেন কেন? আমি তো ভাবছি সব অঙ্ক করতে বসেছে। আচ্ছা, এটা যদি এরকম হয়, আর কথা হচ্ছে মানে মূল যে ডিফারেন্সিয়েশনের যে মূল যে লিমিটে একদম বেসিক নিয়মটা, তার সেই ফর্মুলাটা একটু মনে আছে? এটা যদি একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয় তাহলে এই যে ডিসটেন্স ডিভাইডেড বাই এই ক্ষুদ্রাতি মানে এক্স এর, পরিষ্কার কথা, এক্স এর অল্প পরিবর্তন, এক্স এর মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অল্প পরিমাণ পরিবর্তনে ফাংশনটা কতটুকু মানে একটা মান থেকে আরেকটা মান, একটা মানের জন্য একটা ফাংশন, আবার তার থেকে আরেকটু অল্প দূরে মানে ডেল এক্স ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরে আরেকটা ফাংশন আছে। তো এই যে একটা থেকে আরেকটা যদি আমি পরিবর্তন দেখি, এইটুকু এইটুকু ডিস্টেন্সের মধ্যে ফাংশনটা কতটুকু নাচলো, আমি এতটুকু ডিস্টেন্সের মধ্যে ফাংশনটা কতটুকু নাচলো। পরিষ্কার কথা, আমি যদি আপনাকে এটা বলি, আচ্ছা আপনি কুষ্টিয়ায় কলেজ মোড় থেকে কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শোনা যায়। হ্যাঁ, আপনি কলেজ মোড় জি থেকে জি হাসপাতাল স্যার শুনতে পাচ্ছি স্যার। কলেজ মোড় থেকে হাসপাতাল মোড়ের দিকে যাচ্ছেন। তাহলে কলেজ মোড়ের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে আপনি x1 ধরেন, আর হাসপাতাল মোড়ের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে x2 পয়েন্ট ধরেন, কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে। মানে ওই পয়েন্টটা x1 আর হাসপাতাল মোড়ের যে পয়েন্টটা সেটা হলো x2। ভালো কথা, অল্প একটা ডিস্টেন্স, মাঝখানে আমাদের ভার্সিটি পড়ে আর কি। তো এখন এতটুকু ডিস্টেন্স, আপনি যখন কলেজ মোড়ে ছিলেন, কলেজ মোড়ে একটা বিস্কুটের দোকানে একটা বিস্কুটের দাম ধরে নেন 5 টাকা, ঠিক আছে? কলেজ মোড়ের দোকান বিস্কুটের দাম কত? কলেজ মোড়ে বিস্কুটটার দাম কত? 5 টাকা। আপনি যখন স্যার 5 টাকা। 5 টাকা। এবং হাসপাতাল মোড়ে যখন আপনি এলেন, ওই বিস্কুটের দাম হলো 10 টাকা। আমার কথা বুঝতে পারছেন? ঠিক আছে? যদি হবে না, আপনি আমাকে বুঝাচ্ছি। হাসপাতাল মোড়ে ওই বিস্কুটের দাম জি 10 স্যার, টাকা। জি স্যার। তাহলে এই যে পয়েন্টে আপনার যে কলেজ মোড়ের ওই পয়েন্ট থেকে, কলেজ মোড়ের ওই পয়েন্ট থেকে আপনি যদি মানে ডেরিভেটিভ পরিবর্তন, আপনি যদি ওটার ডিফারেন্সিয়াল ডিসিশন বা আপনি যদি ওটার ডেরিভেটিভ কতটা পরিবর্তন হলো, তাহলে সেই জিনিসটা আপনি তখন লিখবেন এইরকম ভাবে, ওপরে লিখবেন দামের পার্থক্য। কত দামের পার্থক্য হলো? হাসপাতাল মোড়ে এগোলে হাসপাতাল মোড় হলো, মানে এগোলেন। তাহলে জিনিসটা কি হবে দেখেন, তাকান, এক্স কলেজ মোড়ে ধরেন ছিলেন, আর এক্স প্লাস ডেল এক্স এত দূর গিয়েছিলেন, তাতে সেখানে দামের অবস্থা 10 হলো, আর আগে কলেজ মোড়ে দামের পরিমাণ 5 ছিল, আর এই ডিস্টেন্সটুকু ধরে নেন একটা অল্প ডিস্টেন্স। তো এইটা যে ক্ষুদ্রাতি মানে এতটুকু ডিস্টেন্সে আপনি ইয়েটা বার করে দিলেন, এটাই হলো ডিফারেন্সিয়েশনের ডেরিভেটিভ করার মূল বেসিক পদ্ধতি। এবং তখনই ডেরিভেটিভ আপনি করতে পারবেন খুব সুন্দর করে, যখন এই ডেল এক্স
ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের ক্ষেত্রে মানে কনসিডারেশনটাই ডেল এক্স যেন শূন্য। আসলেও তাই নয় কি যে আপনার ট্রান্সমিশন লাইনে একটা তার চিন্তা করেন ওখানে অতটুকু জায়গার মধ্যেও একটা ছোট অংশ যদি আপনি কনসিডার করেন সেখানেও সিরিজ ইম্পিডেন্স হচ্ছে, ওখানেই আপনার শান্ট অ্যাডমিটেন্স আসছে। তাহলে অলরেডি ছোট একটা জিনিসের জন্য আপনি ঠিক মানে রাইট একটা জিনিস চয়েস করেছেন না করেননি? ব্যাপারটা ঠিক আছে না ঠিক নেই? চয়েস করাটা ঠিক আছে না জি ঠিক স্যার, নেই? ঠিক আছে ঠিক আছে। স্যার। সেহেতু তাহলে ঠিক এটাকে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, আমি শুনেছি, থ্যাংক ইউ। তাহলে এই ক্ষেত্রে আমি অঙ্কটা যখন করছি এই দেখেন এবার তাহলে টেকিং লিমিট এই লিমিট ধরলাম, ঠিক আছে কোনো সমস্যা নেই। যেন শূন্য মানে কিন্তু একদম শূন্য তা না, খুব ছোট, খুব ছোট। যত ছোট করবেন রেজাল্ট তত অ্যাকিউরেট হবে। সেটা দিয়ে আপনি অলরেডি একটা মডেলিং করে ফেললেন, এটা মানে আপনি একটা নর্মাল একটা ইয়ে থেকে একটা সার্কিটকে আপনি সোজা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে একটা একটা সিস্টেমে ফেলা দিলেন, কুষ্টিয়ার ভাষায় সিস্টেম। তো এখানে দেখেন যখন আমরা সাধারণত ডিফারেন্সিয়েশন করি তখন এটা ফাংশন এক্স প্লাস ডেল এক্স হোয়াট এভার, এই পুরো টার্মটার জন্য আমি ডিভি ডিএক্স লিখতে পারি। ডিভি ডিএক্স ঠিক আছে লেখা? এইটুকু ডিভি ডিএক্স লেখা ঠিক আছে? হ্যাঁ বা না? জি স্যার। জি স্যার ঠিক আছে। আর এটা তো যা ছিল তাই আছে। লেখা যায় স্যার। হ্যাঁ 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 এইটুকু লেখা ঠিক আছে। এইবার আমরা তো এইটা বার করেছিলাম কি কার্শফস ভোল্টেজ ল দিয়ে, তাই তো? এইটুকু অংশে কার্শফস ভোল্টেজ ল করেছিলাম, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, তাহলে এই জায়গাটায় আমি একটু কার্শফস কারেন্ট ল করতে আমার ইচ্ছা হয়েছে। এই পয়েন্টটাতে করেন কার্শফস কারেন্ট ল, এটা করেও দেয়া আছে, আপনি নিজে হাতে করেন না কেন? আপনি এই জায়গাতে কার্শফস কারেন্ট ল করেন এই পয়েন্টটাতে, আমি যে পয়েন্টটা হাত দিয়ে মার্ক করে দিচ্ছি। কিভাবে হবে একটু মুখে মুখে বলেন। এই কারেন্টটা তো আই এক্স প্লাস ডেল এক্স হলো, আর এই যে এই ব্রাঞ্চের মধ্যে যে কারেন্টটা ঢুকবে যদি আমি এই ডিরেকশন দিই, ঢোকার ডিরেকশন দিই, তাহলে কত হচ্ছে এই কারেন্টটা? স্যার ওই কারেন্টটা কি হচ্ছে ডোনেট করব কি দিয়ে স্যার? আমি জাস্ট আমি মার্ক করে দিচ্ছি ডাউনওয়ার্ড, আমি কাল বলছি ডাউনওয়ার্ড, কারেন্টটা ভেতরে ঢুকছে, ঠিক আছে? ডাউনওয়ার্ড, জি স্যার। উপর থেকে নিচের দিকে যাচ্ছে। কিভাবে? এই জায়গায় ভোল্টেজ কত? এই ক্যাপাসিট্যান্সের উপর ভোল্টেজ কতটা আছে? Vx প্লাস ডেল এক্স না? হ্যাঁ, তাহলে এখানে আবার এইদিকে খেয়াল করেন, এখানে কি অ্যাডমিটেন্স দেয়া আছে নাকি অ্যাডমিটেন্স পার কিলোমিটার দেয়া আছে? এটা কি? শুধু অ্যাডমিটেন্স স্যার। ফুল অ্যাডমিটেন্সটা দেয়া আছে তাই না? কারণ এই ডিসটেন্সের জি সাথে স্যার। এইটুকু অংশ একটু ওই পাই মডেলের মতো খেলা হয়েছে তাই না? খেলাটা স্যার। কিছুটা পাই মডেলের মতো হয়েছে। এখানে y ইন্টু ডেল এক্স, ঠিক আছে? এতটুকু অংশের মানে ছোট একটা অংশ y ইন্টু ডেল এক্স এর জন্য এতটুকু ক্যাপাসিট্যান্স ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? এটাও লেখা হয়েছে, ভালো কথা। তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে এটা যদি অ্যাডমিটেন্স হয় আর এটা যদি আপনার ওটার উপর অ্যাপ্লাইড যে ভোল্টেজটা হয়, তাহলে কারেন্টটা বার করবে কি করে? ভোল্টেজ গুণ নাকি ভোল্টেজ ডিভাইডেড বাই অ্যাডমিটেন্স? কারেন্ট বার করব কিভাবে? ডিভাইডেড করতে হবে স্যার। আই সমান ভি ভাগ আর। স্যার অ্যাডমিটেন্স আছে তো স্যার। কি করতে তাহলে হবে? তো গুণ করতে হবে স্যার। তাহলে গুণ করতে হবে স্যার। গুণ করতে হবে। তাহলে একটু গুণ করে এটা বার করে দেন, এই রিলেশনশিপটা বার করেন, এই কারেন্টের রিলেশনশিপ কেসিএল দিয়ে লেখেন, লিখে আমাকে বলেন হাতে কাজ করেন। জি স্যার। স্যার মুখে মুখে বলি, হাতে কিছু নাই। হয়ে গেছে? জি স্যার। বলেন শুনি। স্যার আই এক্স প্লাস ডেল এক্স সমান ভি এক্স প্লাস ডেল এক্স ইন্টু ওয়াই ডেল এক্স প্লাস এদিকের কারেন্টটা স্যার আই এক্স ধরছি। আচ্ছা ঠিক আছে হয়েছে। আর এই অঙ্কটা করার সময় আপনাদের কাছে আমার চরম রিকোয়েস্ট, এটাকে কখনো গুণ আকারে ব্যবহার করতে যাবেন না।
ম্যাক্সিমাম পরীক্ষায় তাই করে রেখে জি দেবে, স্যার। এক্স প্লাস ডেল এক্স দিয়ে ফাইন করে গুণ দিয়ে, দোস্ত উত্তর মিলে গিয়েছে। যাই হোক, এই কাজটা করেন না। তাহলে এই লাইনটা এসছে আপনাদের, তাই তো? দেখেন তো। হ্যালো স্যার। জি স্যার, স্যার। কোন স্যার? সম্রাট? জি স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার আমরা কি ওটা একটা সহগ ধরতে পারি? একটা সহগ, কোনটাকে স্যার? ম্যাথের সহগ ধরি, কোনটাকে? এই এক্স প্লাস ডেল এক্স, আচ্ছা, এক্স এক্স প্লাস ডেল প্লাস এক্স। ডেল এক্স হ্যাঁ এর পাশে। হ্যাঁ, ওটা ভি ইজ এ ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স, ঠিক আছে? ফাংশন, এটা ফাংশন, ও এটা কিছু না, এটা ওকে ওকে, যেমন স্যার আমরা এফ অফ এক্স এর একটা ফাংশনের অঙ্ক করতাম। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, মানে কিছু না। আপনি আপনাকে মানে হিসাবটা এরকম লিখলেন, কি বলে, ইয়ের ইন্ডাস্ট্রি কোন জায়গায়, সম্রাটের ইন্ডাস্ট্রি কোন জায়গায়? স্যার জুগিয়া পালপাড়া। জুগিয়া পালপাড়া। আচ্ছা, তাহলে এখন বলতে পারি রবীন্দ্র মৈত্রী, মানে খাবারের দাম হিসাব করছি, তো খাবারের দামটাই ধরেন ফাংশন, ঠিক আছে? তো ফাংশন ব্র্যাকেট রবীন্দ্র মৈত্রীর যে খাওয়া দাওয়ার যে জায়গাটা আছে, সেই জায়গায় যা খাওয়া দাওয়া, সেটার দাম ফাংশন অফ রবীন্দ্র মৈত্রীর খাওয়া দাওয়া। তাহলে এখানে ওই রকম ভি অফ রবীন্দ্র মৈত্রীর ওই রকম যদি হিসাব হতো, তাহলে এটা ধরেন 10 টাকা 20 টাকা। তো ওই জিনিসটা আপনি যখন ভি অফ ফাংশন অফ পালপাড়া, তাহলে ওটা এত টাকা, এইরকম জাস্ট। এটা এটা একটা এটা একটা পয়েন্টকে এটা এটা একটা স্থানকে নির্দেশ করছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু বলবেন এগুলো ক্লাসের অ্যাক্টিভিটিস, এইগুলোতে একটা সোজা কথা বলি, ক্লাস টাইমে যখন ক্লাস হয় তখন যে কথাবার্তাগুলো বলেন, এই জিনিসগুলোতে যারা কথা বলে তারাই কিন্তু মেইনলি অঙ্কটা করে। তো এখন এই ধরনের স্টুডেন্টরা যখন পরীক্ষা কোনোভাবে খারাপ করে বা কোনো প্রকারের গ্রেড নিয়ে টানাটানি পড়ে যায়, টিচারদের কিন্তু একটা সফট কর্নার থাকে। এটাকে আপনি জবের ক্ষেত্রে লবিং বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি টিচার হিসেবে বলবো আমি এইরকম লবিং করি। যারা ক্লাসে রেগুলার পারফরমেন্স করে, সে রেগুলার অঙ্ক করছে, পরীক্ষার সময় তার একটু খারাপ হয়ে গেলে একটু নাম্বার বাড়িয়ে দেওয়া যায়। এটা মনে রাখবেন আপনারা। আমি কারোর কাছে জবাবদিহিতা আমায় করতে হবে না সেই ক্ষেত্রে। সো একটু এইগুলো আমার ভালো লাগে যে বলবেন, ক্লাসে কথা বলবেন। থ্যাংক ইউ সম্রাট। এবার এগোচ্ছি, এই পর্যন্ত এলাম। আচ্ছা, এইখান থেকে এটা মেনে নিয়েছেন? এখান থেকে এটা কি মেনে নিয়েছেন আপনারা? আগের মতনই, ঠিক আছে, স্বাভাবিক। এখানে একটু 2 নাম্বারই করা হয়েছে। এখানে একটা দেখেন, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? জি স্যার। দুইজনেই দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমি যদি এটাকে একটু প্রসেস করা হয়েছে, জাস্ট কিচ্ছু না, প্রসেস করা হয়েছে। আপনি এটাকে ডাবল ডেরিভেটিভও যদি করার চেষ্টা করেন, এটাকে যদি আপনি আবার যদি ডিফারেন্সিয়েট করেন, এক্স এর রেসপেক্টে যদি আবার ডিফারেন্সিয়েট করেন, মানে ডি স্কয়ার ডিএক্স স্কয়ার, আবার যদি ডিফারেন্সিয়েট করেন এক্স এর রেসপেক্টে, এও দেখেন এখানে জেড তো আর ডিফারেন্সিয়েট হবে না, কেন? জেড একটা কনস্ট্যান্ট, তাই না? ছোট হাতের জেডটা। আচ্ছা, জেড জিনিসটা, ছোট হাতের জেড জিনিসটা বলেন তো, জিনিসটা কি? ছোট হাতের জেড এই জিনিসটা, ছোট হাতের জেড এই জিনিসটা কি? স্যার ইম্পিডেন্স পার কিলোমিটার, পার লেংথ, ইম্পিডেন্স পার লেংথ। ঠিক আছে না ঠিক নেই? জেড হলো ইম্পিডেন্স, ছোট হাতের জেড হলো ইম্পিডেন্স পার লেংথ, আর বড় হাতের জেড হলো ফুল ইম্পিডেন্সটা, মানে কম্পিউট করার পর যেটা পাবেন আপনি। এই দেখেন এখানে খুব সুন্দর করে লেখা আছে বলে তো আমি জানতাম। এই দেখেন কি লেখা আছে, কি বলা আছে দেখেন তো স্যাররা ম্যাডামরা, দেখেন খুব ভালো করে দেখেন। সিরিজ বলেন, একজন পড়েন। সাইলেন্ট হয়ে গেল, না পেরে মনটা খারাপ হয়ে গেল। শাহেদ চুপ হয়ে গেছে। শাহেদ কি লেখা আছে একটু পড়েন। আপনি একজন পড়েন, আমাকে কি পড়তে হবে? ইয়ারুল স্যার, জি স্যার। এই লাইনটা একটু পড়েন। The series impedance দেখতে পাচ্ছেন? Series impedance per unit length
পার ইউনিট is লেন্থ shown by Lawrence লোয়ার, letter হ্যাঁ Z. হ্যাঁ, ছোট হাত লোয়ার কেস ছোট হাতে জি দিয়ে সিরিজ ইম্পিডেন্সটা বোঝানো হচ্ছে পার লেন্থ, পার ইউনিট লেন্থ, দেখেছেন, পার ইউনিট লেন্থ। আর যখন বড় জি Per হবে, unit length. বড় জেড হলে ডাইরেক্ট সিরিজ Total ইম্পিডেন্স। impedance. হ্যাঁ 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 হ্যাঁ। তো এইটাই। তো আমরা আস্তে আস্তে তাহলে এই ওয়াইটা কি একটু বলেন তো স্যার। ওয়াই একই জিনিস, অ্যাডমিটেন্স পার ইউনিট লেন্থ, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে ছোট এখানে y। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই কিন্তু চুপ হলো কেন আমি জানি না। আমি এখন এই জিনিসটা করব, এখানে ডিফারেন্সিয়েট জাস্ট করা হয়েছে, এই পর্যন্ত আসলাম। এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করেছি এই ইকুয়েশনটাকে। এখানে কারণ চিন্তা করেন, এখানে একটা আয়ের একটা জিনিস ছিল, আইটাকে যদি আমি ডাবল আরেকবার ইয়ে করতে পারি, এই জিনিসটাকে টোটাল ডিফারেন্সিয়েট করতে গেলে ডিআইএক্স একটা টার্ম অলরেডি পেয়ে যাচ্ছি, এবং যে রেজাল্ট সেটাও এখানে বসানো যাচ্ছে। তাহলে এই পরিষ্কার কথা, দুটো ইকুয়েশন আপনি এক জায়গায় মার্জ করে দিলেন। একটা ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশনকে একটা ইকুয়েশনের মধ্যে ঢুকিয়ে দিলেন, মোট একটা ভারী ইকুয়েশন হয়ে গেল। যেটা কিনা এগুলো ছিল কি, এগুলো কত অর্ডারের ইকুয়েশন? এটা কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন? এটা কত অর্ডারের ইকুয়েশন? ফার্স্ট অর্ডার ইকুয়েশন। আর এটা কি? সেকেন্ড স্যার, দুইবার করা স্যার। সেকেন্ড অর্ডার ইকুয়েশন, ডি স্কয়ার হয়েছে, তাই না? স্যার সেকেন্ড অর্ডার ইকুয়েশন। তো আচ্ছা, আমরা তাহলে অঙ্কটা একটু আর একটু এগোবো এখন। তো আমরা যেহেতু ডেরিভেশনের মধ্যেই আছি, আচ্ছা আমাদের কিছু স্টুডেন্ট মনে বেরিয়ে গিয়েছিল, আমারই মনে ইন্টারনেট একটু খারাপ ছিল, তাই না? মনে হয়েছে কি এটা? আমার জি স্যার, মনে হয় একটু খারাপ। আমার ইন্টারনেট একটু খারাপ হয়েছিল, যার জন্য কয়েকজন বেরিয়ে গেল মুহূর্তের মধ্যে। নেট স্যার নেটের প্রবলেম কি আপনার ওখানে প্রবলেম? এখানে হতে, স্যার কানেক্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দাঁড়ান তো, আমি নিচে কেউ ইউজ করছি। আচ্ছা, আপনারা এই মুহূর্তে আছেন তো সবাই যারা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আসেন। আমরা পরিষ্কার কিছুই না, এইটাকে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে একসাথে আমরা লিখেছি, ডাইরেক্ট মার্জ করে লিখে দিয়েছি। তো এই যে ইকুয়েশনটা এইভাবে দাঁড় হয়েছে। তো এই যে ছোট হাতের ওয়াই ছোট হাতের জেড, এটা একটু আগে জিজ্ঞেস করছিলাম, আপনারা উত্তর মনে হয় আমি পাইনি, সেটা কি ছিল? এটা হচ্ছে যে ওয়াইটা হচ্ছে কি অ্যাডমিটেন্স পার ইউনিট লেন্থ, আর জিটা হচ্ছে ইম্পিডেন্স, সিরিজ ইম্পিডেন্স পার ইউনিট লেন্থ। এইটা বড় হাতের জি, বড় হাতের ওয়াই, এগুলো তো ডাইরেক্ট টোটাল ইম্পিডেন্স, টোটাল অ্যাডমিটেন্স, এইরকম ব্যাপার স্যাপার থাকে। যাই হোক, অঙ্কটা এগোই। এটাকে আমরা মডেল করেছি এইরকম ভাবে, গামা স্কয়ার ইকুয়াল টু ওয়াই জেড। আমি একটা জিনিসের এরকম নাম দিতে পারি না? পারি না? আমি যে কোনো একটা জিনিসের নাম দিতে পারি না? কোনো একটা সাইন দিয়ে লিখে দিতে পারি না? এই স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু এমন বলতে পারি না? অঙ্কের খাতিরে জি স্যার। লিখতে পারি, ওই রকমই লেখা হয়েছে, আপনি ওভাবে মেনে নেন, সমস্যা কিসের? তাহলে ইকুয়েশনটা ডান পাশ বাঁ পাশ করে এইরকম একটা ইকুয়েশন আসলো। ইকুয়েশনটা আপনি একটা লং লাইন মডেলিং করছেন, তো মডেলিং করার আগে একটা ইকুয়েশন দাঁড় করিয়ে নিলেন। আপনি চিন্তা করেন মডেলিংটা কত কঠিন হচ্ছে। ডাইরেক্ট অ্যালজেব্রিক ইকুয়েশন যেটা, সেটা দিয়ে আপনি অঙ্কটা করতে পারছেন না। আপনাকে প্রথমে কিছু কনসিডার করে, কিছু ধরে টরে নিয়ে এই জায়গা পর্যন্ত আপনাকে আসা লাগলো। এই জায়গা পর্যন্ত এসে তারপর আপনাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানিয়ে তারপর সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার একটা আয়োজন করতে হলো। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো সলভ আপনি করলেন, কিন্তু এটা কি ঠিকমতো সলভ করেছে কিনা সেটা আপনাকে জানতে হবে না? আপনারা যে আচ্ছা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা এটা জানেন না আপনারা? একটু মনে আছে কারোর? অর্ধেক স্যার, অর্ধেক থাকুক। আমি আগে প্রথমে একটু ইকুয়েশনটা তুলে নিই, তার আগে চলে এসেছি তো, দাঁড়ান ইকুয়েশনটা একটু লিখে নিই। ডি স্কোয়ার ভি
dx স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার v ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এই ধরনের ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এটাকে সলভ কিভাবে করতে হয়। আচ্ছা আপনাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের বইটাই আছে কারোর? আছে স্যার একটা। আছে, দাঁড়ান আমি একটা হাতের কাছে খানা আছে, সেটা খুলে একটু মূল পদ্ধতিটা আপনাদেরকে বলি। আমি নিজেও জানি, নিজেও করাতে পারবো, একটু বইটাই দেখলে আপনাদের জানে একটু সাহস হয় আর কি, আমার বিশ্বাস। আহ সেম রুট আলাদা রুটের ক্ষেত্রে আচ্ছা, বইটা এত পচা ভাবে লিখা, এত পচা করে লিখা বইয়ে, দাঁড়ান হ্যাঁ দাও, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা দেখেন, দেখা যাচ্ছে অঙ্কটা? জি স্যার। d cube y by dx square, d cube y dx square 13 dy dx minus 12y equal to 0। এটা একটা হায়ার অর্ডার, থার্ড অর্ডার ইকুয়েশন, কোনো সমস্যা নেই। ইকুয়েশনটাকে আমি আঙুল দিয়ে দেখানোর থেকে ইয়ে দিয়ে কলম দিয়ে দেখানোটা সুবিধা হবে, কারণ এখানে খুব মোটা হয়ে যাচ্ছে জায়গাটা, লেটারের সাইজের সাথে মিলছে। দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। তো এখন একটু এখন একটু জিনিসটা দেখেন, এই যে ডি কিউব ডিএক্স স্কোয়ার, এটার বদলে ডি কিউব লেখা হয়েছে, দেখেছেন বড় হাতের ডি কিউব। এই পুরো টার্মটার জন্য এই ওয়াইটা বাদ দিয়ে পুরো টার্মটার জন্য ডি কিউব লেখা। এবার কি ডি ডিএক্স যে জায়গায় থাকবে সেখানে একটা ডি, তো 13 ডি, আর এই যে ওয়াইটা কমন নিয়ে বার করে দেওয়া হয়েছে, দেখেছেন সব জায়গায় ওয়াই আছে না, ওয়াইটাকে কমন নিয়ে, এটা সমাধান করার উপায় কমপ্লিমেন্টারি ফাংশনটা। এই ধরনের ইকুয়েশন সলভ করার উপায়টা দেখাচ্ছি আপনাকে। তো আপনি সলভটা করলেন, তাহলে ইকুয়েশনটা ডি কিউব মাইনাস 13d মাইনাস 12, এটাকে আপনি কি বলে ওটাকে ইয়ে করতে, ফ্যাক্টরাইজ করতে পারবেন? হ্যালো স্যার। স্যার বলেন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ওই dy বাই dx ইকুয়াল, স্যার বলছিলাম কি dy বাই dx ইকুয়াল বড় হাতের d ধরেছে মনে হয়। না না না, ওয়াইটাকে বাদ দিয়ে ডি ডিএক্স টাকে, ডি ডিএক্স কে বড় হাতে d by dx d ধরেছে স্যার। হ্যাঁ ডি ডিএক্স কে ডি ধরেছে, আমি তো বলছি। আর ওয়াইটাকে বার করে দিয়েছে একবারে, দেখেছেন এই দেখেন ওয়াইটা বার করে দিয়েছে, দেখেছেন মানে পদ্ধতি এটা, এই ধরনের অঙ্ক সলভ। হ্যাঁ হ্যাঁ, এইটুকু পার্টকে এবার ফ্যাক্টরাইজ করা হয়েছে, ফ্যাক্টরাইজ করে এই দেখেন ফ্যাক্টরাইজ করা হয়েছে করে, এই দেখেন তিনটে রুট বেরিয়েছে, 1 -3 4, তিনটে রুট যেহেতু আলাদা তাহলে এক রুল, আর দুটো রুট যদি এক হয় সেটার জন্য এই অঙ্কগুলো একটু ডিফারেন্ট হয়, তার সাথে এক্স গুণ করে হোয়াট এভার সূত্র, এটা মানে এক্সাক্ট বার করার একটা সূত্র আর কি। তো তখন জিনিসটা কি করে করা হয়, C1 একটা C1 মানে কি একটা কনস্ট্যান্ট, তাই তো? যেহেতু এই অঙ্কে কোনো ইনিশিয়াল কন্ডিশন কিচ্ছু দেওয়া নেই, কোথা থেকে এসছে তার কোনো ঠিক ঠিকানা নেই, এই অঙ্কটা মানে কোন সিস্টেম থেকে এসছে সেটা উল্লেখ নেই, ইনিশিয়াল কন্ডিশন বাউন্ডারি কন্ডিশন কিছুই দেওয়া নেই, তো সেহেতু একটা কনস্ট্যান্টই রয়ে যাবে, একটা কনস্ট্যান্ট ধরতে হবে C1 e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা ভালো মতো বোঝা যাচ্ছে না, e টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে জিনিসটা এইরকম, মানে মূল সূত্রটা আপনি খেয়াল করেন, যদি কয়েকটা রুট থাকে, যদি রুট গুলো আলাদা হয়, C1 e টু দি পাওয়ার একটা রুট ধরেন m1, তাহলে m এর সাথে x এর সাথে গুণ হবে, c টু দি পাওয়ার e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x প্লাস c3 e টু দি পাওয়ার m3x। দেখতে পেয়েছেন জিনিসটা, সলভ করার পদ্ধতিটা? তাহলে এই অঙ্কটা ক্ষেত্রে রুট গুলো বলেন তো আমাকে, রুট গুলো কি হলো, -1 -1, এই আবার ইন্টারনেটের সমস্যা হলো নাকি? d ইকুয়াল টু কি লেখা আছে, -1 -3 4 -3 আর 4, ঠিক আছে। তাহলে এই জিনিসটা সমাধান যদি আপনি করেন, এটা আপনি দেখবেন একটু পরে, তাহলে এভাবে সমাধান লেখেন তো, লেখেন C1
লেখেন c1 c1 e টু দি পাওয়ার e to the power রুট কি দেখেছিলেন প্রথমে 1 তাই তো 1 -3 আর 4 তাই তো তাহলে m1 এর জায়গায় লেখেন x c1 e টু দি পাওয়ার x লিখেছেন জি স্যার c1 e to the power x প্লাস c2 c2 e টু দি পাওয়ার e to the power এখানে কি আরেকটা রুট -3 ছিল না জি স্যার e টু দি পাওয়ার -3x লেখেন -3x প্লাস plus c3 c3 e টু দি পাওয়ার e to the power আরেকটা রুট কি ছিল 4 4 e টু দি পাওয়ার 4x 4x তাহলে স্যার প্রথমটা -x হবে না -x হবে তো হ্যাঁ ও c1 ও ও e to ও, the এটা power -1 ছিল -x -1 ছিল তাই না হ্যাঁ জি স্যার -1 হলো তাহলে -x -x হবে তাহলে দ্যাট ইজ ইওর সলিউশন ঠিক আছে না বে ঠিক আছে হয়েছে স্যার হ্যাঁ যদি রুটগুলো আলাদা হয় এটা পদ্ধতি রুটগুলো এক হলে তারও আলাদা আলাদা নিয়ম আছে সো সেটা আমাদের কাছে এই মুহূর্তে বিষয় না আমরা এগিয়ে যাচ্ছি আমরা একটা ডেরিভেশন সে তো আমাদের বই দ্বারা স্বীকৃত হলো ইটস ওকে এটা একটা আনন্দের ব্যাপার তো আসেন আমরা ওভাবে সমাধান করি সমস্যা হলে আমাকে বলবেন তাহলে আপনারা আমাকে তাহলে অঙ্কটা করিয়ে দেন এখানে y কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা স্যার ভি ভিটাকে তাড়িয়ে দিলাম ঠিক আছে এবার ভেতরে আসেন ভি বার করে দিয়েছি তাহলে জিনিসটা কি ডি স্কয়ার ডিএক্স স্কয়ারের জায়গায় কি লিখতে পারি আমি ঠিক আছে ম্যাডাম জি হ্যাঁ বা না বলেন জি স্যার মাইনাস গামা স্কয়ার ঠিক আছে না ঠিক নেই জি স্যার স্যার ঠিক আছে এইবার এই অংশটুকু ইকুয়াল টু 0 করেন কত আসছে ডিটা হলো ভেরিয়েবল ঠিক আছে ডিটা এখানে ভেরিয়েবল আর গামাটা হলো মান তাহলে এরকম লেখা যায় না ডি স্কয়ার ইকুয়াল টু গামা স্কয়ার তাহলে ডি ইকুয়াল টু প্লাস গামা আর একটা মাইনাস গামা লেখা যায় না স্যার রুট করলে তো এর হবে আসবে প্লাস মাইনাস জি স্যার লেখা যায় ঠিক আছে আচ্ছা তাহলে জি, স্যার। অঙ্কটা যেভাবে সমাধান করালো ওরা আমাদেরকে যেভাবে বললো তাহলে সেটা দেখেন তো আমি 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 ভুল লিখলাম নাকি ঠিক লিখলাম আপনি এবার বলবেন c1 ওরা যেরকম c1 তাই আমি সাহস করে c1 দিলাম e টু দি পাওয়ার m1 কি গামাটাকে m1 বলতে পারি না জি গামা x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস গামা x এভাবে লেখা যায় না জি আসসালামু আলাইকুম রমজান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ক্লাস হ্যাঁ মোহাম্মদ রুহুল আবিদিন ওয়ারা এমডি ডট রুহুল আবিদিন ওয়ারা হ্যাঁ কি হয়েছে ভাই হ্যাঁ না দেন সবগুলো দিতে পারেন ভাই ক্লাস নিচ্ছি তো একটু পরে বললে হবে না আর মাস্টার্সে ম্যাথে শোনেন ম্যাথে মাস্টার্সে 3.87 ছিল হ্যাঁ আর হ্যাঁ ম্যাথে মাস্টার্সে 3.87 আর ইলেকট্রিক্যাল মাস্টার্সে 3.8 হ্যাঁ ও মাস্টার্সে সব পাস হ্যাঁ আসেন আছেন না নেই জি স্যার আছে আচ্ছা এইবার তো ভালো ঝামেলায় ফেললে রমজান ভাই আমাকে একটু রেকর্ডটা পজ করি একটু
টিম রেকর্ডিং। আচ্ছা, এই জিনিসটা ঠিক আছে আপনারা বললেন, তাই তো? এবার তাহলে অঙ্কটা আমি এগোচ্ছি। এখানে এখানে একটু খেয়াল করেন এই জিনিসটা, এই জিনিসের নামে কিছু এগুলো ভাঙলেও হয়। এখানে যে গামা, যেটা সেই গামাটাকে একটু ভেঙে চুরে লিখেছে। গামাটা মানে পার ইউনিটে যে এটা কি ছোট জেডটা মানে কি ইম্পিডেন্স, পার লেংথের। ইম্পিডেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে ইম্পিডেন্স আর অ্যাডমিটেন্স যে গুণক, এগুলো কিন্তু ইয়ে ফর্মে আছে, ঠিক আছে, কমপ্লেক্স ফর্মে আছে। হ্যাঁ, দুজনেই কমপ্লেক্স ফর্মে আছে। তা ওদেরকে জাস্ট কিছু না, তো এটা দুটো ভাগ বানিয়েছে, দুটো ভাগ, একটা হলো রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। কিছুই না, এভাবেই লিখেছে ওরা। তো একটা চিন্তা করেন, কমপ্লেক্স একটা ফর্ম, গুণ বিয়োগ ভাগ যা করে না করে, তার তো একটা রিয়েল পার্ট হবে, একটা কমপ্লেক্স পার্ট হবে। সেই রকম ভাবে আলফা নাম দিয়েছে, একটা বিটা নাম দিয়ে এরপর জিনিসটাকে ভেঙেছে। তো ফাইনালি এই আলফা যে অংশটা, সেই অংশটাকে বলছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, এই বিটা অংশটাকে ফেজ কনস্ট্যান্ট। তো এটা যে মর্ম আমি আপনাকে আজকে বলবো না, কারণ মর্মটা আমি নিজেই বুঝিনি। তো এই জিনিসটা আপাতত মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে জাস্ট লিখতে পারেন। আমি এটা জিনিসটা চাইবো না আপনার কাছ থেকে, আপনি এই পর্যন্ত লিখলেন। লিখে, কারণ এই জিনিসটা তো যে এই জিনিসটা তো আপনি ইউজ করেন আর না করেন, এখানে যে গামা দেখতে পাচ্ছেন, গামা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি রুট ওভার জেড ওয়াই, তো রীতিমতো একটা ফিজিক্যাল, আপনি জানছেন প্যারামিটারটা, তাই না? অ্যাডমিটেন্স ইম্পিডেন্স দিয়েই তো, অন্য কোনো আকাশ থেকে তো উড়ে কিছু আসছে না আলাদা করে। তাহলে এই জিনিসটার বর্ণনা দেওয়ার দরকার নেই, এই আপাতত বর্ণনা দেওয়ার দরকার। যেহেতু আমার ক্লিয়ার না, আমি জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে পারিনি, সো আমি এটা পরীক্ষার সময় আপনাকে চাইবো না এই জিনিসটা, এতটুকু জিনিস। তো এবার আইটা দেখেন, একটা ইকুয়েশন মানে মূল ইকুয়েশন একটা সলভ হলো, ভিটা সলভ হলো। তো এখন আইটা সলভ করেন তো। এখানে একটা আইডিয়া ইকুয়েশন আছে, দেখেন তো। হ্যাঁ, এই যে ইকুয়েশনটা দেখেন তো, vx তো মান পেয়ে গিয়েছেন না, আপনি সলিউশন পেয়ে গিয়েছেন না? একটা কথা, এখানে যে ইকুয়েশনটা আপনারা দেখছেন, এই জিনিসটা আপনাদের বলে রাখি, এই যে কনস্ট্যান্ট আলো একটা ইকুয়েশন দেখতে পাচ্ছেন না, a1 a2, এটা কনস্ট্যান্ট না? জি। a1 আর a2 যেহেতু কনস্ট্যান্ট, আর x যেটা x ভেরিয়েবল, এটা থাকতেই পারে ইকুয়েশনে, কোনো ব্যাপার না। কিন্তু যখন এর কোনো মান আমি জেনে যাব, a1 এর মান জেনে যাব, a2 এর মান জেনে যাব, তখন ইকুয়েশনটা কি ধরনের ইকুয়েশন বলেন তো? ম্যাথের কথা, ম্যাথের প্রশ্ন। a1 আর a2 যদি জেনে যায়, তখন ওটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। কথাটা কি? পার্টিকুলার সলিউশন। কিন্তু যখন একটা এইরকম ইকুয়েশনে সলিউশন হয়েছে, কিন্তু ডাইরেক্ট ওখানে একটা ইয়ে দেয়া আছে, ওখানে কনস্ট্যান্ট দেয়া আছে, কিন্তু কনস্ট্যান্ট c1 a1 b1 এগুলো দিয়ে দেয়া আছে, তখন ওটাকে বলা হবে জেনারেলাইজড সলিউশন। জেনারেলাইজড লেখেন, জেনারেলাইজড সলিউশন, জেনারেলাইজড ইকুয়েশন, এই ধরনের কথাবার্তা উঠবে। হ্যাঁ, সলিউশনের জেনারেলাইজড ইকুয়েশন, সলিউশনের জেনারেলাইজড ইকুয়েশন অফ দ্য সলিউশন। কথাটা বোঝা গেছে? আমার কথা কি ধরতে পারছেন আপনারা? একটা টার্ম আপনাকে বললাম, আপনাকে পুরো আগে থেকে শিখে আসতে হবে তা না। যেহেতু আপনি সলিউশনটা করলেন, সলিউশনটা করে যেহেতু আলাদা কোনো মান এততে কত হয় তততে কত হয় সে বলা নেই, তো যে সলিউশন এখানে কনস্ট্যান্ট দিয়ে আপনি ছেড়ে দিলেন, উত্তর বলে দিলেন এটাকে, তাহলে এই সলিউশনটাকে বলা হয় জেনারেলাইজড সলিউশন। আচ্ছা, এবার জাস্ট এই জায়গাটায় আসেন। যেহেতু আপনি এই vx টা পাচ্ছেন, তো এই জিনিসগুলো আপনি অত কষ্ট করে বার করলেন, তাহলে এইরকম একটা এক্সপ্রেশন আছে, তাহলে এর মধ্যে ভিটাকে যদি ডিফারেন্সিয়েট করেন, তাহলে এইরকম একটা ফরমেশন হয়। ডিফারেন্সিয়েট করে দেখেন তো ঠিক আসছে কি আসছে না, বলেন। কারণ এটা লেখেন প্রথমে, এটা লেখেন তো, vx ইকুয়াল টু v ইকুয়াল টু a1 e টু দি পাওয়ার গামা x প্লাস a2 e টু দি পাওয়ার মাইনাস গামা x লেখেন প্রথমে। জি স্যার, লিখছি। হ্যাঁ, লিখেছেন তো? নাহিদের লেখা হয়েছে? জি স্যার। হ্যাঁ, তা এখন আর গামা মানে কি? গামা মানে কি? yz, রুট ওভার yz, zy, রুট ওভার yz, ছোট হাতে জি জি লেখা হয়েছে। এবার ইকুয়েশনটা দেখেন, এই ইকুয়েশন প্রথমে বেরোলো কোনটা? ভি বেরোলো না? ভি তো বেরোলো, তাই তো? যেহেতু ভি বেরোলো, তাহলে এই ইকুয়েশনে দিয়ে লাভ আছে? এইটাতে বসাবো না এটাতে বসাবো? কোনটাতে বসাবো?
এটাতে নিচেরটা ওপরটা ওইটাতে দেখেন বসাবো দেখেন না উপরেরটাতে এটাতে, কারণ ভিটাকে আপনি ডিফারেন্সিয়েট জি করলে ডাইরেক্ট কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাই না? জি আর এখানে করতে গেলে কি করতে হয় বলেন তো? ইন্টিগ্রেট করা লাগবে। ইন্টিগ্রেশন করা লাগবে এখানে করলে ইন্টিগ্রেশন করা লাগবে। আর আর এইখানে যে ছোট ওয়াইটা, এই ওয়াইটাকে কি ভয় পাবেন আপনি? না ওয়াই তো অ্যাডমিটেন্স ওয়াইটা কিন্তু এখানে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এই ওয়াইটাকে ভয় পালানোর দরকার নেই। এই ওয়াই যা জিনিস ভি সেই জিনিস ছিল। আর এখানে জি দুটো ভেরিয়েবল অলরেডি চলে এসেছে, কারেন্ট একটা ভেরিয়েবল, ভোল্টেজ একটা ভেরিয়েবল, দুই ভেরিয়েবলের খেলা চলছে। তো এখন আপনি একটা ভেরিয়েবল জেনে গিয়েছেন, ভিএক্স মানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দুইজন, আইএক্স ও ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভিএক্স ও ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট শুধু একজন, এক্স এর সাথে খেলে। তো এখন এখানে দুটো ফাংশন, তো এখন ভিএক্স এর যেহেতু আপনি জানেন, এই ইকুয়েশনটার মধ্যে ভিএক্স টাকে ডিফারেন্সিয়েট করেন, ডিফারেন্সিয়েট করে বার করেন, বলেন আমাকে আইএক্স কত হবে। জাস্ট এটা ডিফারেন্সিয়েট করেন, ডিভি ডিএক্স দিয়ে ডিফারেন্সিয়েট করেন কত আসে, করে আইএক্স ইকুয়াল টু কত আসে সেটা বলেন আমাকে। স্যার আপনি চা খাচ্ছেন? হ্যাঁ, আমার জান খারাপ কত হয়ে যাচ্ছে না, কত কিছু বলতে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো এই সম্রাট। জি স্যার। হ্যাঁ ওই চায়ের কি নেশা টেশা আছে নাকি আপনার, চা খাওয়ার? একটু আগে খেলাম স্যার। আচ্ছা আচ্ছা, এমনি সাধারণ দুধ চা নাকি ওই যে আদা চা, মানে র যেটা, কোনটা লাল চা পছন্দ? লাল লাল চা, লাল চা। লাল চা আমার লাল চা হ্যাঁ, আমার এই ক্ষতিকর চাটাই বেশি ভালো লাগে, এনার্জি দরকার তো, অনেকক্ষণ বসে আছি। আচ্ছা জি স্যার ঠিক আছে। আচ্ছা, ওই খোলা চা পাওয়া যায়, খোলা চা খান কখনো? খোলা যে চা গুলো পাওয়া যায় না? হ্যাঁ খাই আচ্ছা দোকানে টি স্টল থেকে খাই। মেসেজটা পা দিয়েছি। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 হ্যাঁ, সম্রাট সম্রাট বলেন সম্রাট। হ্যাঁ 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 স্যার। জি জি খোলা চা খাই স্যার। খোলা মানে খোলা পাতি, যেটা দোকানে আলাদা বিক্রি করে ওজন করে। জি হ্যাঁ হ্যাঁ, প্যাকেট মোটা একটা আছে, চিকন একটা আছে, মোটাও খাই চিকনও খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও একটা পঞ্চগড়ের চাটা মনে হয় চরম লাগে, আমি খেয়েছিলাম, দোকানদার বলেছিল খেয়ে দেখেন, সিলেটের চার উপর দিয়ে যায়, একটু একটু ভালো করে বয়েল করলে ভালো হয় তো, জানি না, তবে তবে মনে হয়েছে কারণ একটু ভালোই লাগলো। আমি ঢাকা থেকে কিনেছিলাম, তো ওইটার পর থেকে একটু খোলা চার প্রতি একটা আলাদা টান আছে আর কি। কুষ্টিয়ায় কি পাওয়া যায়? জি স্যার, কুষ্টিয়ায় খোলা চা পাওয়া যায়, কিন্তু নামটা কি স্যার? নাম ওই চায়ের প্যাকেটের নামটা কি? কোন প্যাকেটের নাম না, নাম আছে বলে আমার জানা নেই, ওরা দিয়ে দেয় বলে পঞ্চগড়ের চা, সিলেটের চা। আচ্ছা, বুঝতে পারছেন? আপনার কোনো ব্র্যান্ড না তাই তো? ব্র্যান্ড ব্র্যান্ড না, ব্র্যান্ড না, হ্যাঁ 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 হ্যাঁ। আপনার কি জানা মতে কোনো খোলা চায়ের ব্র্যান্ড আছে? বিহীন ওই যে স্যার এরকম তো নাই হ্যাঁ, আমার জানা মতে। তো আমি এখান থেকে, হ্যাঁ আমি বাজারে গিয়ে দেখেছিলাম, ওই যে ওরা ওই পলিথিনে ভরে ওজন করে সিল মেরে দেয়। এই যাই হোক, পানি পাওয়া যায় আপনার। হ্যাঁ হ্যাঁ, ওই রকম না, ওটা ওদের কাছে বস্তা বস্তা আসে, বস্তা থেকে ভরে দেয়। আচ্ছা এবার আসি। বুঝেছি বুঝেছি। আচ্ছা আচ্ছা, যারা করেছেন, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, যারা করেছেন তারা কি এই পর্যন্ত আসতে পেরেছেন? ডিফারেন্ট ভিএক্স এর মানটা পেলেন, ভিএক্স টা বসালেন এখানে, ভিএক্স কে বসিয়ে কি এই জায়গা পর্যন্ত আসতে পেরেছেন?
না স্যার, স্যার গামা কোথা থেকে আসছে? বলেছিলাম গামাকে অবহেলা করেন না। এই দেখেন গামা ইকুয়াল টু কি? ও জি স্যার, জি স্যার। রেজিউম রেকর্ডিং। হ্যাঁ, এসছে না আসেনি তাড়াতাড়ি বলেন। স্যার গামার ওইটা একটু যদি বুঝাই দিতেন। গামা এইটুকুই, এইটুকুই। না স্যার ওইটুকু তো গামা ওখানে হুট করে উড়ে এসে বসে গেল, মানে অঙ্ক ততটা পারি না আর কি। গামা কোন জায়গাটা? এই জায়গাটার গামা? না না, নিচের লাইনে। নিচের গামাটা? আচ্ছা আমি তাহলে আপনাকে বলি, ভিএক্স আছে না? জেড এর উপরে যে গামাটা পড়লো। আচ্ছা 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 আচ্ছা, আমি হুট 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 করে উড়ে আসিনি। ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এ এক্স, এইরকম জিনিস কি আপনি, আচ্ছা ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? স্যার ইএক্স। ইএক্স। ই টু দি পাওয়ার 3x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? স্যার 3 ই টু দি পাওয়ার এক্স। তাহলে গামা কি হুট করে জুড়ে গেল? বুঝতে পেরেছেন? জি জি জি। আচ্ছা এটুকু যদি হয়ে থাকে তাহলে এই পর্যন্ত হয়ে যাওয়ার কথা এতক্ষণে। জি স্যার। আমি তাহলে আস্তে আস্তে এগোচ্ছি। তাহলে এই জিনিসটা এরকম ভাবে লিখেছে ওরা 7 করে, এটার নাম দিয়েছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। এগুলোর অনেক মর্ম আছে, অনেক পড়াশোনা আছে, আমি অত বেশি ডিপে আমি এখন বুঝাতে গেলে পাওয়ার সিস্টেমে যে মূল যে জিনিসগুলো আপনাদের ইমিডিয়েট শেখা দরকার সেগুলো আমি আমি নিজে কুল্লি উঠতে পারবো না। হয়তো আমি একসময় সিনিয়র হয়ে গেলে, পড়াতে পড়াতে এক্সপার্ট হয়ে গেলে তখন ইনশাআল্লাহ ঢুকাবো, কিন্তু আপাতত এই ব্যাচে পারবো না। তো আপাতত মানে ভাইটাল জিনিসগুলো পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে দেখেন জেডসি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, তো জাস্ট এইটুকু জাস্ট নামগুলো লিখেন, এইটুকুই, এটা কিছু না। এই পুরো টার্মটাকে ছোট করে জেডসি লিখেছে, এবং জেডসি মানে রুট ওভার জি বাই ওয়াই, রুট ওভার জি বাই ওয়াই। এটুকু যে জেডসি বললে জেডসিটা নিচে আসে, এইটুকু দেখেন ঠিক আছে না ঠিক নেই? জি স্যার ঠিক আছে। বলে এইটুকু জেডসি বলে দেবেন জেডসি মানে হলো রুট ওভার জি বাই ওয়াই কে আমরা জেডসি ধরেছি, শেষ। অঙ্ক এই পর্যন্ত গিয়েও অঙ্ক শেষ হচ্ছে না। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন, এবং a1 a2 কে আমরা চিনি না, a1 a2 কে আমরা চিনি না। তা কি হয়, কি করব? তখন ওই যোগ বিয়োগ করব। a1 এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটা লিখেছেন, খাতায় লেখা আছে? জি। এই ইকুয়েশনটা খাতায় লেখা থাকলে আর এই ইকুয়েশনটা যদি খাতায় লেখা থাকে, এই দুটো ইকুয়েশন যোগ বিয়োগ করলে প্রতিস্থাপন করেন আর অপনয়ন করেন আর যোগ বিয়োগ স্টাইলে যদি সারেন, তাহলে আপনি এই রকম পাবেন, a1 আর a2 পাবেন। হ্যাঁ, তো a1 আর a2 বার করতে গেলে এখানে একটা কনসিডারেশন আছে, কনসিডারেশনটা আমি আপনাকে খাতায় দেখিয়ে দিছি, আমাকে শেষ করতে হবে, তো আমি একটু দ্রুত শেষ করে দিই, ওই জন্য নিউ শেয়ার খাতা। স্যার আগামী ক্লাসে নিয়ে স্যার, আজকে এই পর্যন্ত। আচ্ছা তাহলে বলে ছেড়ে দিই, মানে একটা পর্যন্ত নিয়ে যেতে হবে, তো মানে একটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে a1 a2 আর এখানে এই কনসিডারেশনটা দেখে নেবেন, এই কনসিডারেশন বাদ দেবেন না। যে x ইকুয়াল টু 0 যে পজিশনটা, x ইকুয়াল টু 0 মানে হচ্ছে আমরা x টা এই জায়গা থেকে এখান থেকে একটা যে কোনো ডিসটেন্সকে x বলছি, কিন্তু এই যে রিসিভিং এন্ডে এই পয়েন্টটা x কিন্তু 0, তাই না? আর x ইকুয়াল টু 0 যখন হচ্ছে তখন রিসিভিং এন্ডের ডাইরেক্ট ভোল্টেজটা আপনি পাচ্ছেন। তাহলে এই কনসিডারেশনটা যদি ধরেন তাহলে ওই সময় আপনি এখানে 0 বসাতে পারবেন, x এর জায়গায় 0 বসাতে পারবেন, তখনই আপনি a1 a2 কে পাবেন। a1 a2 কে পেয়ে গেলে ডাইরেক্ট v এর যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনে a এর মানটা আর a2 এর মানটা ডাইরেক্ট বসিয়ে দিতে সক্ষম হবেন। i এর মানটাও ডাইরেক্ট i এর মানটাও এরকম পেয়ে যাবেন। আবার ঘোরা পেঁচা হিসাব করবেন,
এখানে এখানে ডাইরেক্ট ইকুয়াল গামা এক্স এটা ভেতরে ঢুকিয়ে ওই যে ভিআর এখানে ভিআর এই স্টাইলে মডেল করতে গেলে আপনাকে কষ্ট করে আবার সাজাতে হবে, সাজিয়ে লিখে ফাইনালি এই যে টার্মটা সেটাকে হাইপারবোলিক কজ হাইপারবোলিক দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে, এটা সাইন হাইপারবোলিক রিপ্রেজেন্ট হচ্ছে, এই করে এই পর্যন্ত অঙ্কটাকে নিয়ে আসবেন। এই পর্যন্ত অঙ্কটা নিয়ে এসে ফাইনালি এই অংশটা এ ভিআর, এটা বি, এটা সি, এটা ডি। যাই হোক আজকের লেকচার এখানেই শেষ। আগামী দিন এই শেষটুকু অংশ সবাই বাড়ি থেকে করে আসবেন, এইটুকু অংশ প্লাস একটা অঙ্ক করব এবং পুরো ট্রান্সমিশন লাইনে যা যা শিখেছি সেটা নিয়ে একটা আলোচনা হবে, অঙ্কগুলো যার যা সমস্যা আছে সমাধান করব। পরের লেকচারে আমরা মিড টার্মের মধ্যে দেখি পার ইউনিটটা ঢুকানো যায় কিনা, আর নট পার ইউনিট পড়ালেও মিড টার্মের মধ্যে পার ইউনিটটা দেবো না, মিড টার্মের কোশ্চেনে পার ইউনিটটা আসবে না, তবে শুরু করে দিতে হবে, সিলেবাস শেষ করতে পারবো না ফাইনালি। Stop share, recording or stop.